ঠিক আছে, এবার স্টার্ট করতে হবে। এক স্ট্রিমিংটা মিনিট আমি এটা স্টার্ট করে দিচ্ছি। Good afternoon, everyone. Good Kolkata Association afternoon, ma'am. স্টুডেন্টরা তোমরা অডিও আর ভিডিওটা অফ রাখো সবাই। অডিও আর ভিডিওটা অফ করে দাও। আচ্ছা, কলকাতা অ্যাসোসিয়েশন ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্টের তরফ থেকে উপস্থিত সকলকে স্বাগত। আজকে আমাদের ওয়েবিনার একটু অন্যরকম টপিকের ওপর। এটা তোমাদের সিলেবাসের ভেতরকার কোনো টপিক নয়, তো আশা করি তোমাদের এই আলোচনা খুব ভালো লাগবে। তো এক সময় টাইম ট্রাভেল, এই সম্ভাবনাটাকে কিন্তু বর্তমানে বিজ্ঞানীরা উড়িয়ে দিতে পারেন না। তো টাইম ট্রাভেল কি পসিবল, সেই বিষয় নিয়েই আজকে ওয়েবিনারে আলোচনা করবেন প্রীতম রয়, ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদে বিজ্ঞানের গবেষক। আমি প্রীতম স্যারকে বলবো ওয়েবিনার শুরু করার জন্য। ধন্যবাদ সরস্বতী ম্যাডামকে। দেখতে পাওয়া যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, দেখা হ্যাঁ যাচ্ছে। স্যার। ঠিক আছে, হ্যাঁ স্যার। তাহলে চলো আমরা শুরু করি। হ্যাঁ, তাহলে আজকের টপিকটা হচ্ছে যে ইজ টাইম ট্রাভেল পসিবল, সময় যাত্রা কি সম্ভব। সময় যাত্রা নিয়ে অনেক মুভি, অনেক গল্প, অনেক রূপকথা লেখা হয়েছে, কিন্তু সময় যাত্রা আদৌ সম্ভব কিনা সেটাকে নিয়ে আমি আজকে কিছু কথা বলবো। বিজ্ঞানীরা কতদূর পর্যন্ত এই সময় যাত্রাকে সম্ভব করে নিয়ে এসেছেন সেই ব্যাপারে কিছু কথা বলবো। ঠিক আছে, সময় যাত্রা নিয়ে কথা বলার আগে আমি তোমাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। সময় কি? হোয়াট ইজ টাইম? দেখো, সময়কে আমরা কিভাবে ডিফাইন করতে পারি বা সময়কে আমরা কিভাবে বলতে পারি সময়টা কি? সময় হচ্ছে একটা ডাইমেনশন যেটা কোনো একটা বস্তু বা অবজেক্টের অবস্থানকে বোঝাতে সাহায্য করে। এটা কিভাবে আমরা বুঝতে পারবো? ধরো ধরো এটা একটা স্ট্রেট লাইন। এই স্ট্রেট লাইনের উপরে, এটা একটা স্ট্রেট লাইন, এর উপরে একটা পিঁপড়ে আছে। এই পিঁপড়েটা হচ্ছে এখানে। এই পিঁপড়েটার পজিশনকে আমরা কি করে বোঝাবো? ধরো এই স্ট্রেট লাইনকে আমরা এক্স অ্যাক্সিস বলি, তাহলে এই পিঁপড়েটা হচ্ছে 1 2 3 4। তো এটা হচ্ছে 4 পজিশনে রয়েছে। তাহলে এক্স ইকুয়াল টু 4 এ গেলে আমরা এই পিঁপড়েটাকে কিন্তু খুঁজে পাবো। তাহলে পিঁপড়েটার অবস্থান বোঝাতে গেলে আমরা একটা অ্যাক্সিসকে ইউজ করলাম। একে বলা হয় ওয়ান ডাইমেনশন, কারণ আমরা এখানে একটাই অ্যাক্সিসকে ইউজ করেছি। এবার ধরো একটা খাতার পাতা বা বইয়ের পাতা, তার উপরে একটা পিঁপড়ে হেঁটে চলেছে, পিঁপড়েটা এখানে রয়েছে। তাহলে এর অবস্থান বোঝানোর জন্য আমাদেরকে দুটো অ্যাক্সিসে ব্যবহার করতে হবে। একটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, তো এই পিঁপড়েটার অবস্থান আমরা কি করে বোঝাবো? যে ধরে নাও এই এক্স অ্যাক্সিস বরাবর আমাদেরকে যেতে হবে 1 2 3 ঘর, আর ওয়াই অ্যাক্সিস বরাবর যেতে হবে আমাদেরকে 1 2 3 4 5, তো 5 ঘর। তার মানে হচ্ছে কি, যে যদি আমরা এক্স অ্যাক্সিস বরাবর 3 ঘর যাই আর ওয়াই অ্যাক্সিস বরাবর 5 ঘর যাই, তাহলে আমরা এই পিঁপড়েটাকে খুঁজে পাবো। এবারে যদি কোনো একটা মাছি উঠছে ঘরের মধ্যে, এবারে যখন মাছি উঠছে তখন তার একটা উচ্চতাও আছে। তার যেমন একটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসও আছে, যেমন ধরো এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তার সঙ্গে সঙ্গে মাছিটা যখন উঠছে তখন সেটা একটা উচ্চতাতেও উঠছে, তখন আমাদের আরেকটা অ্যাক্সিসকে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে জেড অ্যাক্সিস। তো এটা গেল 2D, আর এটা হচ্ছে তাহলে 3D, 3 ডাইমেনশন আমরা রিপ্রেজেন্ট করব। তার মানে যদি আমরা এক্স অ্যাক্সিস বরাবর 2 ঘর যাই বা 3 ঘর যাই, এবং তারপরে আমরা ধরো ওয়াই অ্যাক্সিস বরাবর আরো 2-3 ঘর গেলাম, এবং যাওয়ার পরে জেড অ্যাক্সিস বরাবর যেতে হবে এবং গিয়ে আমাদের পৌঁছাতে হবে মাছির কাছে, তাহলে এটা হচ্ছে 3 ডাইমেনশনাল। কিন্তু যে বস্তুটা গতিশীল, যেমন ধরো এখানে একটা ফুটবল প্লেয়ারকে বলা হয়েছে, কিংবা এই মাছিকেই ধরে নাও, এই মাছিটা ধরো সকাল 10টা বেজে 2 মিনিটে এই ঘরের এই পজিশনে ছিল,
ঠিক আছে, কিন্তু 10:03 এর পজিশন কিন্তু অন্য হয়ে গেল, মাছিটা উড়ে কিন্তু এখানে চলে এলো। তো মাছিটা যখন এখানে চলে এলো তখন তার এক্স ওয়াই অ্যান্ড জেড অ্যাক্সিসের ভ্যালুগুলো চেঞ্জ হয়ে গেল, ফলে এখানে গিয়ে আর মাছিটাকে খুঁজে পাওয়া যাবে না। তাহলে ঠিক সেরকম ভাবেই এইখানে দেখো একজন ফুটবল প্লেয়ার যিনি প্রতি মুহূর্তে দৌড়াচ্ছেন, ওনার একটা টাইমে ওনার অবস্থান হচ্ছে এখানে, কিন্তু পর মুহূর্তেই উনি এখানে। তার মানে কোনো গতিশীল বস্তুকে তার এক্সাক্ট রিয়েল টাইম অবস্থান বোঝাতে গেলে আমাদেরকে আরেকটা অ্যাক্সিস জুড়তে হবে যাকে বলা হয় টাইম। তাহলে সময় হচ্ছে কোন একটা বস্তুর রিয়েল টাইম পজিশনকে ডিফাইন করে। ঠিক আছে, এবারে টাইমকে আরেকভাবে ডিফাইন করা যেতে পারে, সেটা হচ্ছে যে কোনো অবজারভারের সারাউন্ডিং এ, মানে তুমি যদি অবজারভার হও, তুমি যদি দর্শক হও, তোমার আশেপাশে কি চেঞ্জ হচ্ছে সেই চেঞ্জ দিয়ে ডিফাইন করা যেতে পারে। ঠিক আছে, টাইম কি করে? টাইম দুটো ইভেন্টের মধ্যে সেপারেশন তৈরি করে। যেমন একটা এক্সাম্পল দিয়ে বলছি, ধরো তুমি সকালবেলায় ঘুম থেকে উঠে বিছানায় পড়তে বসেছো এবং তুমি দুপুরবেলায় স্কুলে গেছো এবং সেই স্কুলের বেঞ্চে বসে আছো এবং তোমার ক্লাস চলছে। এই যে দুপুরবেলা তুমি স্কুলে ক্লাস করছো এবং সকালবেলায় তুমি ঘরের মধ্যে বসে আছো, এই দুটো ঘটনা এটা দুটো পৃথক টাইমে হচ্ছে। কিন্তু যদি টাইম না থাকতো তাহলে দুটো ঘটনা কোইনসাইড করে যেত। তার মানে তুমি একই সঙ্গে বিছানায় বসে থাকতে ঘরের মধ্যে, আবার একই সঙ্গে স্কুলের মধ্যেও তুমি বসে থাকতে। কিন্তু এটা কি সম্ভব? সম্ভব না। এইভাবে দুটো ইভেন্টকে আলাদা করছে কে? সময়। এবারে আসি হচ্ছে টাইম ট্রাভেল কাকে বলবো। দেখো, সত্যি কথা বলতে কি, আমরা সকলেই কিন্তু টাইম ট্রাভেল করছি। আমরা প্রতি মুহূর্তে আমাদের প্রেজেন্ট থেকে ফিউচারের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা প্রতি মুহূর্তে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি কি গতিতে? না, প্রতি সেকেন্ডে 1 সেকেন্ড হিসাবে আমরা এগিয়ে যাচ্ছি। কথাটা শুনতে হাস্যকর লাগছে বা একটু আশ্চর্য লাগছে যে হ্যাঁ, এটাই তো টাইমের মুভমেন্ট, যে 1 সেকেন্ডে আমরা 1 সেকেন্ডে এগোবো। কিন্তু না, বিজ্ঞানীরা এরকমও ধারণা করে যদি আমরা এর থেকেও জোরে ট্রাভেল করতে পারি, মানে 1 সেকেন্ডে আমরা যদি 1 ঘন্টা ট্রাভেল করে ফেলি ফিউচারে। ধরো তোমার বাড়ি থেকে তোমার স্কুল যেতে সময় লাগে 1 ঘন্টা, এই মুহূর্তে তুমি বাড়িতে দাঁড়িয়ে আছো এবং 1 সেকেন্ডের মধ্যে তুমি স্কুলে পৌঁছে গেলে। তার মানে এই স্কুল যাওয়ার পুরো কাজটা, যেটা 1 ঘন্টার কাজটা 1 সেকেন্ডে হয়ে গেল, তার মানে তুমি 1 ঘন্টা টাইম ট্রাভেল করে গেলে। তার মানে যদি আমরা এই 1 সেকেন্ডের প্রতি সেকেন্ড এই স্পিডের থেকে বেশি স্পিডে ফিউচারের দিকে মুভ করতে পারি, তাহলে তাকে আমরা বলবো টাইম ট্রাভেল। অথবা যদি আমরা যে সময়ে আছি সেই সময় থেকে যদি আমরা বিপরীত দিকে যেতে পারি, তার মানে পাস্টের দিকে বা অতীতের দিকে, যেটা সচরাচর আমরা দেখতে পাই না কখনোই, তো সেই রকম ঘটনাকে বলা হবে টাইম ট্রাভেল। ঠিক আছে, তো এবার আমি তোমার কাছে জিজ্ঞেস করব, তোমরা কি কখনো এই বর্তমান সময় দাঁড়িয়ে, মানে কখনো এই প্রেজেন্টে দাঁড়িয়ে অতীতকে দেখতে পাও? কেউ কি দেখতে পেয়েছো? না। ঠিক আছে, কিন্তু আমি তোমাদেরকে আগে চ্যালেঞ্জ করবো, তোমাদেরকে চ্যালেঞ্জ করবো যে হ্যাঁ, তোমরা দেখতে পেয়েছো। তোমরা ভিডিও করে রাখলেও তো দেখা যাবে। যদি কেউ পুরনো ইনসিডেন্ট গুলোকে রেকর্ড করে রাখে, দেখতে পারবে, চেঞ্জ করতে পারবে না, কিন্তু দেখতে তো পারবে। তোমরা সরাসরি অতীতে দেখতে পেরেছো, কোনো রেকর্ডিং নয়। কিভাবে সেটা আমরা বলছি। এই দেখো, তোমরা যেটা দেখতে পাও আকাশে, আকাশ ভরা যে তারা, ঠিক আছে, আকাশে যে তারা দেখতে পাও, সেই তারা কত দূরে রয়েছে? সেই তারা কিন্তু প্রায় কয়েকশো আলোকবর্ষ দূরে রয়েছে, কিংবা কয়েক লক্ষ আলোকবর্ষ দূরেও হতে পারে। আলোকবর্ষ মানে হচ্ছে আলো যে সময়, যে 1 বছরে যে পথ অতিক্রম করে আলোর গতিবেগ কিন্তু অসাধারণ, মানে অনেক বেশি। এবং সেই গতিবেগ নিয়ে আলো 1 বছরে যে পথ ট্রাভেল করতে পারে তাকে বলা হয় আলোকবর্ষ বা লাইট ইয়ার। তো এরকম 1000 লাইট ইয়ার বা 100 লাইট ইয়ার দূরে কিন্তু এই তারারা রয়েছে। আর আমরা যখন টেলিস্কোপ দিয়ে কিংবা নেকেড আইতে যখন আমরা তারাগুলোকে দেখছি, তখন আমরা যে ছবিটা আমাদের চোখের সামনে তৈরি হচ্ছে, যে আলোটা এসে আমাদের চোখে পৌঁছাচ্ছে তারা থেকে, সেই আলোটা কিন্তু প্রায় 100 বছর আগে ওখান থেকে আসতে শুরু করেছিল, বা 1000 বছর আগে ওখান থেকে আসতে শুরু করেছিল। তার মানে আমরা আজকে তারার যে রূপটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু আজকের রূপ নয়, ওটা 1000 বছর আগেকার রূপ। তার মানে আজকে তারাটা থাকতেও পারে, নাও থাকতে পারে। ওই তারাটার সঙ্গে অনেক কিছু হয়ে যেতে পারে যেটা আমরা জানি না। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু 1000 বছর আগেকার অতীত, কিংবা 100 বছর আগেকার অতীত।
তার মানে আমরা অতীত কিন্তু দেখতে পাই। তো এখানে আমি যেটা শুরুতেই বলবো সেটা হচ্ছে যে এই টাইম ট্রাভেল করার যে কনসেপ্ট বা এই যে বিজ্ঞানীদের পাগলামো টাইম ট্রাভেল করা নিয়ে, সেটা শুরু হয়েছিল কবে থেকে না, যবে থেকে আইনস্টাইন তার থিওরি অফ রিলেটিভিটি নিয়ে এসেছিল। এই থিওরি অফ রিলেটিভিটিতে উনি কি করেছেন, থিওরি অফ রিলেটিভিটি নিয়ে পরে কথা বলছি, প্রথমে আমি বলি যে উনি দুটো অ্যাজাম্পশন এখানে ক্রিয়েট করেছেন। সে দুটো অ্যাজাম্পশন কি, যে স্পেস এবং টাইম এই দুটো একে অপরের সঙ্গে যুক্ত, ঠিক আছে। আর এই মহাবিশ্বে কোনো বস্তুই লাইটের থেকে বেশি ভেলোসিটিতে মুভ করতে পারে না। তার মানে লাইটের গতিবেগ হচ্ছে একটা লিমিট, ওর থেকে বেশি গতিবেগ সম্পন্ন কোনো কিছু হতে পারে না এই মহাবিশ্বে। তো এইটাকে কিন্তু এই দুটো জিনিসকে আইনস্টাইন বলেন। এবারে স্পেস কি আর সেটাকে কি করে টাইমের সঙ্গে লিঙ্ক করা হয়েছে এটা নিয়ে আমি পরে বলছি। তো এই আইনস্টাইনের রিলেটিভিটি থেকে কিছু ম্যাথামেটিক্যাল ইকুয়েশন কোষে কিছু জিনিস দেখতে পাওয়া যায়, যেখান থেকে বোঝা যায় কি, যে যত জোরে তুমি মুভ করবে, মানে কোনো একটা বস্তুর গতিবেগ যত বেশি হবে তার ক্ষেত্রে টাইম তত স্লো মুভ করবে, আর যার গতিবেগ যত কম হবে তার ক্ষেত্রে টাইম ফাস্ট মুভ করবে। এটাকে বোঝার জন্য নাসার বিজ্ঞানীরা একটা এক্সপেরিমেন্ট করে। তারা কি করে, দুটো আইডেন্টিক্যাল ওয়াচ, মানে ঘড়ি, একই রকম দেখতে, একই রকম কোম্পানির, একই ডিজাইনের, একই মডেলের ঘড়ি দুজনকে দেওয়া হয়। একজন আর্থ সারফেসে, মানে হচ্ছে যে পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরে দাঁড়িয়েছিল, আরেকজন জেট প্লেনে করে অনেকটা পথ প্রচন্ড গতিবেগে ট্রাভেল করে আসে, এবং দেখতে পাওয়া যায় তাদের ঘড়ির মধ্যে একটা টাইম ডিফারেন্স তৈরি হয়েছে। যে প্রচন্ড গতিতে ট্রাভেল করেছে তার ঘড়িটা একটু হলেও স্লো হয়ে গেছে। এই স্লো হওয়ার পরিমাণটা কিন্তু খুব কম, সেটা কিন্তু 1 সেকেন্ডের কয়েকশো ভাগের 1 ভাগ মাত্র, যেটা আমরা সাধারণভাবে এক্সপিরিয়েন্স করতে পারি না। কিন্তু সেটা খুব কম হলেও সেখানে টাইম গ্যাপ কিন্তু ক্রিয়েট হয়েছে। তার মানে ভেবে দেখো, যে দৌড়াচ্ছে জোরে তার ক্ষেত্রে টাইম স্লো মুভ করছে, যে হাঁটছে তার ক্ষেত্রে টাইমটা একটু ফাস্ট মুভ করছে, কিংবা যে বাসে যাচ্ছে আর যে হেঁটে যাচ্ছে, যে বাসে যাচ্ছে তার টাইমটা একটু স্লো মুভ করছে, আর যে হাঁটছে তার টাইমটা একটু ফাস্ট মুভ করছে। কি আশ্চর্যের ব্যাপার, তাই নয় কি? শুধুমাত্র ভেলোসিটি নয়, আর একটা জিনিস টাইমকে স্লো বা ফাস্ট করে দিতে পারে, সেটাই হচ্ছে গ্র্যাভিটি। গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ বল, মানে যে শক্তি দিয়ে পৃথিবী বা কোনো মহাজাগতিক বস্তু তার আশেপাশে জিনিসকে আকর্ষণ করে, সেটাকে বলা হচ্ছে গ্র্যাভিটি, ঠিক আছে। তো যেমন দেখো, যে এই যে স্যাটেলাইট, যে জিপিএস স্যাটেলাইট যেগুলো রয়েছে, যেগুলো থেকে আমরা আজকে এই যে আমাদের কাছে গুগল ম্যাপ রয়েছে এবং ডিফারেন্ট অ্যাপ্লিকেশন আছে তার, ঠিক আছে। তো এই যে স্যাটেলাইটগুলো, এই স্যাটেলাইটগুলো কিন্তু পৃথিবী বিশ্ব থেকে অনেক উঁচুতে, যেখানে পৃথিবীর আকর্ষণ বল খুবই নগণ্য, সেরকম জায়গাতে এরা ঘুরে বেড়াচ্ছে। তো এই স্যাটেলাইটগুলোতে টাইম কিন্তু অনেকটা ফাস্ট চলে, কারণ এখানে কিন্তু পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্স খুবই কম। কিন্তু যারা আর্থ সারফেসে বা ভূপৃষ্ঠে রয়েছে, যেমন আমাদের ক্ষেত্রে টাইম কিন্তু তাদের এই জিপিএস স্যাটেলাইটের তুলনায় স্লো চলবে। তো এই যে টাইমের গ্যাপ, এই টাইমের গ্যাপ তৈরি হওয়ার জন্য জিপিএস স্যাটেলাইট কখনোই আমাদের এক্সাক্ট পজিশনকে কিন্তু বুঝতে পারে না। এটার জন্য বিজ্ঞানীরা একটা টাইম কারেকশন ফ্যাক্টর ইউজ করে, যেটা একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা, এবং সেখান থেকে তৈরি হয় একটা সফটওয়্যার, যেখান থেকে জিপিএস তোমার এক্সাক্ট পজিশনকে, তার মানে বুঝতে পারলে কি, যে সেখানে তার মানে যে যত উঁচুতে রয়েছে তার ক্ষেত্রে টাইমটা তত স্লো মুভ করবে, কারণ গ্র্যাভিটেশনাল ফোর্স অনেক উচ্চতায় গেলে কমে যায়, সেখানে টাইমটা একটু ফাস্ট মুভ করবে। তার মানে ভেবে দেখো কি আশ্চর্যের বিষয়, যে একজন মানুষ যে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে, আরেকজন মানুষ যে সমুদ্র সমতলে দাঁড়িয়ে আছে, দুজনের মধ্যে কিন্তু একটা টাইমের ডিফারেন্স রয়েছে। সে টাইমের ডিফারেন্স কিভাবে ক্রিয়েট হচ্ছে না, এই উপরে যে মানুষটা দাঁড়িয়ে আছে, যে মানুষটা এখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, সেই মানুষটা কিন্তু টাইমটাকে একটু ফাস্ট, তার ঘড়িতে টাইমটা একটু ফাস্ট মুভ হচ্ছে, আর যে একদম গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে তার ক্ষেত্রে টাইমটা কিন্তু একটু স্লো মুভ হচ্ছে। এবারে আমি কথা বলবো স্পেস টাইম নিয়ে, ঠিক আছে। স্পেস মানে কি? স্পেস মানে হচ্ছে জায়গা,
যে জায়গাটাকে আমরা একটা 3 ডাইমেনশনাল জায়গাও বলতে পারি, যেখানে এক্স ওয়াই এর জেড অ্যাক্সিস দিয়ে সেই জায়গাটা তৈরি। তাই একটা গ্রাফ কষা হয়, একটা এখানে দেখতে পাচ্ছ এই গ্রাফটা, এই গ্রাফে যে দুটো অ্যাক্সিস আছে, একটা অ্যাক্সিসে স্পেসকে বোঝানো হয় আর একটা অ্যাক্সিসে টাইমকে বোঝানো হয়। এই স্পেসের যে অ্যাক্সিস, এই অ্যাক্সিস বরাবর প্রত্যেকটা পয়েন্টে কিন্তু একটা করে 3D পয়েন্ট, মানে এই প্রত্যেকটা পয়েন্টে কিন্তু একটা অন্য এক্স ওয়াই জেড অ্যাক্সিসের মধ্যে লুকিয়ে আছে, ঠিক আছে? আর টাইমটা হচ্ছে একটা 4th ডাইমেনশন এখানে। তো এই স্পেস আর টাইম কিভাবে রিলেটেড সেটা দেখানোর জন্য আমি এখানে দুটো সিস্টেম নিয়েছি, দেখতে পাচ্ছ। দেখো এই প্রথম সিস্টেমটা, যেটা হচ্ছে এই সিস্টেমটা স্থির, মানে এটা মুভ করছে না। কিন্তু এই দুটো সিস্টেমের ঘটনা কিন্তু একই ঘটছে, সেটা হচ্ছে যে এখান থেকে দুটো বল বেরোচ্ছে, একটা লাল একটা নীল বল বেরোচ্ছে, এবং তারা এখান থেকে কোলাইড করে আবার ফিরে আসছে মাঝখানে, এবং সেখান থেকে এখানে আসছে। তো এই যে বলের মুভমেন্ট, বলের যে ভেলোসিটি, সেই ভেলোসিটি কিন্তু দু জায়গাতেই সমান, এবং এই দূরত্বও কিন্তু দু জায়গাতে সমান। কিন্তু দেখো ঘটনার মধ্যে একটা পার্থক্য তৈরি হচ্ছে, যেখানে লাল এবং নীল বলের মধ্যে সময়ের পার্থক্য তৈরি হচ্ছে এই ক্ষেত্রে, যেখানে এটা মুভ করছে, এই পুরো সিস্টেমটা মুভ করছে। এখানে দেখো আফটার দ্য কলিশন এটা যখন এখানে আসছে তখন তারা একসাথে কোইনসাইড করছে না, কিন্তু এক্ষেত্রে দুটো বল রিফ্লেক্ট হয়ে আসার পর এই পয়েন্টে এসে কোইনসাইড করে যাচ্ছে, এবং তারপরে তো এই ঘটনাটা থেকে কি বোঝা যাচ্ছে যে এখানে স্পেস চেঞ্জ হচ্ছে, তাই টাইমটাও কিন্তু একটু চেঞ্জ হচ্ছে দুজনের। তার মানে স্পেস আর টাইমটা কিন্তু বেশ ওতপ্রোতভাবে জড়িত। এবার আমি আসি একটা ভেরি সিম্পল ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, ঘাবড়ানোর কিছু নেই, একটা খুব সামান্য একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, যেটা হচ্ছে যে আইনস্টাইনস ফিল্ড ইকুয়েশন। এখানে দুটো টার্ম আছে, একটা জি একটা টি, ঠিক আছে? এখানে জি হচ্ছে আইনস্টাইন টেন্সর আর টি হচ্ছে স্ট্রেস এনার্জি টেন্সর, ঠিক আছে? এই টি স্ট্রেস এনার্জি টেন্সর এটা ডিপেন্ড করে হচ্ছে মাস, এনার্জি অ্যান্ড মোমেন্টামের উপরে। দেখো এনার্জি অ্যান্ড মোমেন্টাম ডিপেন্ড করে হচ্ছে ভেলোসিটির উপরে, আর মাস মানে হচ্ছে অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে গ্র্যাভিটিকে, ঠিক আছে? তার মানে হচ্ছে যে অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে, এই টি ডিপেন্ড করে হচ্ছে গ্র্যাভিটি আর ভেলোসিটির উপরে। গ্র্যাভিটি বাড়লে এই টি বাড়বে, ভেলোসিটি বাড়লে এই টি বাড়বে, আর এই টি বাড়লে জিও বাড়বে। আর আইনস্টাইন টেন্সর বাড়লে এই যে দেখতে পাচ্ছ যে গ্রাফটা এখানে একটা প্লেন অফ পেপারের মতো হওয়া উচিত, কিন্তু মাঝখানে ঝুলে পড়েছে, এই ঝুলে পড়াটাকে বলা হয় কোয়ান্টাম এনট্যাঙ্গেল। এই ঝুলে পড়াটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে এই জি, যে কত জি বড় হবে তত বেশি এটা ঝুলে পড়বে। যদি অনেক বড় হয়, যেমন ধরো পৃথিবীর যা মাস, পৃথিবীর যে গ্র্যাভিটি, সেখানে সূর্যের গ্র্যাভিটি বেশি, তাহলে পৃথিবীর জায়গায় যদি সূর্য থাকতো তাহলে কিন্তু এটা আরো ঝুলে পড়তো। আর যদি এখানে সূর্যের জায়গায় যদি কোনো নিউট্রন স্টার থাকতো, যেটা সূর্যের থেকে অনেক বেশি মাসিভ, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা আরো ঝুলে পড়তো। আর ব্ল্যাক হোল যদি থাকতো, যেটা সব থেকে বেশি গ্র্যাভিটি সম্পন্ন, তাহলে এটা কিন্তু সাংঘাতিক ভাবে একটা কার্ভ তৈরি করত, ঠিক আছে? তাহলে আমরা এবার আসি ব্ল্যাক হোল কি তাই নিয়ে একটা কথা বলি, কারণ ব্ল্যাক হোলের গ্র্যাভিটি হচ্ছে সব থেকে বেশি এই ইউনিভার্সের মধ্যে। এই ব্ল্যাক হোল হচ্ছে একটা ছোট্ট জায়গাতে অনেক বেশি মাস যখন কনফাইন হয়ে থাকে, তখন তার গ্র্যাভিটি পুলিংটা খুব বেশি হয়, তখন একটা ব্ল্যাক হোল ক্রিয়েট হয়, ঠিক আছে? তারপরে ছোট্ট জায়গার মধ্যে একটা সাংঘাতিক মাস কিন্তু কনফাইন হয়ে আছে এখানে, এবং এটার গ্র্যাভিটি এতটাই বেশি যে এখানে যদি আলো এসে পৌঁছায়, তাহলে সেই আলোর ফোটন কণা সেই গ্র্যাভিটিকে ভেদ করে আবার বাইরে বেরিয়ে আসতে পারে না, কারণ গ্র্যাভিটির পুলিং সেটা স্টাক হয়ে যায়, এবং যার জন্য আমরা সেখান থেকে কোনো আলো আমরা চোখে এসে পৌঁছায় না। তাই মহাকাশের এই অংশটাকে আমরা কিন্তু অন্ধকার দেখি, ঠিক আছে? তো এই ব্ল্যাক হোল তোমরা সবাই জানো যে 2020 সালের নোবেল প্রাইজ সেটা কিন্তু এই ব্ল্যাক হোল ডিসকভারির উপরই দেওয়া হয়েছিল। তো সেই নোবেল প্রাইজের 3 জন অংশীদার ছিলেন, একজন হচ্ছে রজার পার্নুস, রেইনহার্ড গেনজেল আর অ্যান্দ্রা গেজ। তো এই যে রজার পার্নুস, ইনি হচ্ছেন অক্সফোর্ড ইউনিভার্সিটির ম্যাথামেটিক্সের প্রফেসর। তো ইনি আসলে দেখান কি যে আইনস্টাইনের যে থিওরি অফ রিলেটিভিটি, সেখান থেকে অঙ্ক কষে উনি বের করেন যে ব্ল্যাক হোলের এক্সিস্টেন্স একটা অবভিয়াস ফ্যাক্ট, মানে ব্ল্যাক হোলের এক্সিস্টেন্স থাকতেই হবে আইনস্টাইন রিলেটিভিটি ট্রু হলে।
এবং সেই যে থিওরেম, সেই থিওরেমটাকে বলা হয় পার্নোস হকিং থিওরেম, সিঙ্গুলারিটি থিওরেম, পার্নোস হকিং সিঙ্গুলারিটি থিওরেম। এই স্টিফেন হকিং এই পার্নোস সঙ্গে কাজ করেছিলেন, কিন্তু যেহেতু মরণোত্তর নোবেল প্রাইজ দেওয়া হয় না, তাই নোবেল প্রাইজ পাওয়ার আগেই বা এই ব্ল্যাক হোল সম্বন্ধে নোবেল প্রাইজ যখন ঘোষণা হয় তার আগেই স্টিফেন হকিংসের দেহাবসান ঘটে, এবং যে কারণে উনি কিন্তু নোবেল প্রাইজের হাত থেকে, মানে নোবেল প্রাইজ থেকে বঞ্চিত হন। এবারে এক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, যেটা আমার বলতে গিয়ে আমাকে গর্ববোধ হচ্ছে, সেটা হচ্ছে যে এই পার্নোস হকিং সিঙ্গুলারিটি থিওরেম, এই থিওরেমটা দাঁড়িয়ে আছে একটা ইকুয়েশনের উপরে, যে ইকুয়েশনটা খুবই ফান্ডামেন্টাল ইকুয়েশন, যেটা না থাকলে কিন্তু তাদের এই থিওরেমটা দাঁড়াতো না। তো সেই ইকুয়েশনটা যে ডিসকভার করেন তিনি হচ্ছেন অমল কুমার রায়চৌধুরী, একজন বাঙালি সায়েন্টিস্ট, যিনি আইএসিএস এ কাজ করেছেন এবং যাদবপুরের গেস্ট লেকচারার ছিলেন। তো এই ইকুয়েশনটাকে বলা হয় রয় চৌধুরী ইকুয়েশন। তো এই ব্ল্যাক হোলের ডিসকভারিতে একজন বাঙালির এতটা কন্ট্রিবিউট সত্যি আমাকে গর্ববোধ করায়। এবারে আমি আসি রেইনহার্ড গেনজেল আর অ্যান্ড্রা গেজের ব্যাপারে। অ্যাকচুয়ালি রেইনহার্ড গেনজেল হচ্ছে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির ফিজিক্সের প্রফেসর, অ্যান্ড্রা গেনজেল হচ্ছে আমেরিকান অ্যাস্ট্রোনট, উনি নাসাতেও কাজ করেছেন। তো এক্ষেত্রে এনারা কি করেন, এনারা ব্ল্যাক হোলকে ফিজিক্যালি অবজার্ভ করেন। আমরা যে ইয়েতে থাকি, গ্যালাক্সিতে থাকি, সেই গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই গ্যালাক্সির ঠিক মাঝখানে বহু বছর ধরে এরা টেলিস্কোপ ফিট করে রেখেছিল, এবং টেলিস্কোপ ফিট করে এরা দেখছিল যে তারারা কিভাবে মুভ করছে। এই তারাদের মুভমেন্ট দেখে এরা যখন অনেক বছর পরে যখন বেশ কিছু তারার অরবিটাল গুলো তারা অবজার্ভ করে, তখন তারা আশ্চর্য হয়ে যায় যে এই প্রত্যেকটা তারার ঠিক কেন্দ্রবিন্দুতে, বা যেগুলো ওভাল শেপের অরবিটাল, তাদের কোনো একটা ফোকাসে, সেই ফোকাসটা বা সেই কেন্দ্রটা হচ্ছে সেম একটা ছোট্ট জায়গা, এবং যাকে কেন্দ্র করে পুরোই তারাগুলো পাক খাচ্ছে বা ঘুরছে। এটা কি করে সম্ভব? কে এই মনস্টার মাঝখানে বসে আছে এবং পুরো এই তারাদেরকে ঘোরাচ্ছে আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সির ভিতরে? তো তারা তখন এই কেপলারের ইকুয়েশন ইউজ করে এই তারাদের মাস এবং তাদের অরবিটের সাইজ থেকে তারা ক্যালকুলেশন করে বের করে এই ছোট্ট জায়গাটার ভর কত হতে পারে, এবং তারা পায় এই ছোট্ট জায়গাটার ভর বা মাস হচ্ছে 400 মিলিয়ন সোলার ইউনিট, সোলার মাস। সোলার মাস মানে হচ্ছে সূর্যের মাসের সমান, মানে সূর্যের মাসে বলা হয় সোলার মাস। তার মানে 400 মিলিয়ন সূর্য ঢুকে যাবে ওইটুকুনি জায়গার মধ্যে। তার মানে ওই ছোট্ট জায়গাটা একটা দৈত্যাকার ভরকে ওর ভিতরে কনজিউম করে রেখেছে, এবং যে জায়গাটা তার প্রচন্ড গ্র্যাভিটেশনাল যে ফিল্ড বা তার যে গ্র্যাভিটেশনাল পাওয়ার, তাই দিয়ে সমস্ত তারাগুলোকে তার চারিদিকে ঘোরাচ্ছে। এই ছোট্ট জায়গাটা হচ্ছে ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোলের প্রথম ফিজিক্যাল অবজারভেন্স এই দুজন বিজ্ঞানীরা করেন, তাই তারা নোবেল প্রাইজের জন্য তাদের মনোনীত হন। এবারে তোমাদেরকে জাস্ট ব্ল্যাক হোল সম্বন্ধে আরেকটু আইডিয়া দেওয়ার জন্য আমি এটা বলতে চাই। ধরো এই পৃথিবীকে যদি আমরা ব্ল্যাক হোলে কনভার্ট করতে চাই, তাহলে সেই পৃথিবীর যে সাইজ, সেটা হয়ে যাবে একটা কাচের গুলির মতো, এবং তার ভর কিন্তু কোনো চেঞ্জ হবে না। এই ছোট্ট কাচের গুলির মধ্যে এই সমগ্র পৃথিবীর যে ওজন, সেটা কিন্তু ওটা কিন্তু ওই ছোট্ট কাচের গুলির মধ্যেই থাকবে। তাই এই যে হাতে ধরে আছে ব্যাপারটা, এই ছবিটা অ্যাকচুয়ালি এরকম ভাবে হাতে ধরে রাখা যাবে না, কারণ এই মার্বেলের ওজনটা হবে এই পৃথিবীর ওজনের সমান। তাই যেহেতু গ্র্যাভিটেশনাল ফোর্স ডিপেন্ড করে কতটা মাস এর মধ্যে কনফাইন্ড আছে তার উপরে, তাই মাসের কোনো চেঞ্জ হবে না, তাই সেহেতু গ্র্যাভিটিরও কোনো চেঞ্জ হবে না। তার মানে এই ছোট্ট জায়গার মধ্যে অসম্ভব একটা গ্র্যাভিটি পুল থাকবে, এবং এটা একটা ব্ল্যাক হোলে কনভার্ট হবে। এবারে আমি আসি একটা মানে এখানে তোমরা যেটা ম্যাথমেটিক্স দেখতে পাচ্ছ সেটা খুবই সোজা একটা জায়গা। হ্যাঁ, এখানে আমি কি বলতে চাইছি, ধরে নাও কোনো একটা বস্তু, মহাজাগতিক বস্তু যার মাস হচ্ছে m, এই মহাজাগতিক বস্তু থেকে আর দূরত্বে একটা বস্তু আছে যার টাইম হচ্ছে t0। এই আর দূরত্বে কিন্তু এই মহাজাগতিক বস্তুর গ্র্যাভিটেশনাল ফিল্ড কাজ করছে। আর একটা বস্তু আছে যেটা অনেক দূরে, ইনফিনিট ডিস্টেন্সে, যেখানে এই মহাজাগতিক বস্তুর কোনো রকম আকর্ষণ বল কাজ করছে না, সেখানে টাইম হচ্ছে tf। তাহলে এই t0 আর এই tf এর মধ্যে কি সম্পর্ক?
সেই সম্পর্ক ডিফাইন করার জন্য একটা ইকুয়েশন দেওয়া হয়েছে, যেখানে t0 ইকুয়াল টু tf রুট ওভার 1 মাইনাস 2gm বাই rc স্কোয়ার। এখানে g হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, m হচ্ছে এর মাস, r হচ্ছে এই ডিস্টেন্সটা, আর c হচ্ছে লাইটের ভেলোসিটি। এবার দেখো এই যে c লাইটের ভেলোসিটি কিন্তু 1860000 মাইল পার সেকেন্ড, সেটা একটা অসম্ভব বড় একটা নাম্বার। তার জন্য এই যে ভগ্নাংশ, এই ভগ্নাংশের নিচের পার্টটা অনেক বড় দেন এই উপরের পার্টটা। তার মানে যদি কোনো ভগ্নাংশের নিচের পার্টটা বড় হয় তাহলে তাকে কি বলা হয়? ভগ্নাংশটা অবভিয়াসলি সেটা একের থেকে ছোট হবে। ধরে নাও সুবিধার জন্য সেটা 0.2, একের থেকে বিয়োগ করা হয় তাহলে হবে 0.8। তাহলে রুট ওভার 0.8 হচ্ছে একের থেকে ছোট। এবার আমরা জানি একের থেকে ছোট কোনো একটা রাশিকে যদি কারোর সঙ্গে গুণ করা হয় তাহলে সেটা তার থেকে ছোট কোনো একটা রাশিকে প্রডিউস করে। তার মানে অবভিয়াসলি টিএফ হচ্ছে বড় আর টি0 হচ্ছে অবভিয়াসলি ছোট। তার মানে টিএফ বড়, টি0 ছোট। তার মানে টিএফ হচ্ছে ফার্স্ট চলবে, আর টি0 যেটা ছোট সেটা হচ্ছে স্লো টাইম। তার মানে এটা বোঝা যাচ্ছে কি যে কোনো একটা বস্তু যদি কোনো একটা মহাজাগতিক বস্তুর গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে থাকে বা তার কাছাকাছি থাকে তাহলে তার ক্ষেত্রে টাইম স্লো চলবে, যদি দূরে থাকে তাহলে টাইম কিন্তু ফার্স্ট চলবে। এবার তোমরা ম্যাথামেটিক্স ছেড়ে দাও, এবার আমরা ফিজিক্যালি এটা কি করে বুঝতে পারি সেটা দেখো। এখানে ধরে নাও এটা হচ্ছে সূর্য, এই সূর্যের এই পয়েন্টটা হচ্ছে সি আর এই পয়েন্টটা হচ্ছে ডি, ঠিক আছে? তাহলে এই পয়েন্ট হচ্ছে ডি আর এই পয়েন্ট হচ্ছে সি, আর এই পয়েন্টটা হচ্ছে এ আর এই পয়েন্টটা হচ্ছে বি, ঠিক আছে? তো এটাকে আমরা ড্র করেছি এখানে, এটা হচ্ছে সিডি আর এটা হচ্ছে এবি। এবারে সি আর ডি এর ডিস্টেন্স আর এ আর বি এর ডিস্টেন্সও সেম, তার মানে দুটোই হচ্ছে 1 সেকেন্ডকে রিপ্রেজেন্ট করে ধরে নাও। তাহলে এটাও 1 সেকেন্ড, এটাও 1 সেকেন্ড, কিন্তু এখানে 1 সেকেন্ড যেতে গেলে এতটা পথ ট্রাভেল করতে হচ্ছে, তার মানে এখানে 1 সেকেন্ডের প্রবাহটা অনেক কম, তার মানে টাইমটা অনেক স্লো মুভ করছে এখানে, আর এখানে টাইমটা অনেক ফাস্ট মুভ করছে। তাহলে দেখো সূর্যের কাছাকাছি অংশে টাইমটা স্লো মুভ করছে এবং দূরে টাইমটা কিন্তু ফাস্ট মুভ করছে। ঠিক সূর্যের জায়গায় যদি নিউট্রন স্টার হয় কিংবা ব্ল্যাক হোল হয় তাহলে এই যে বেন্ডিংটা কিন্তু অনেক বেশি হবে, ঠিক আছে? এবারে দেখো এই ইকুয়েশনটা আমরা এইমাত্র দেখলে, আমি এইমাত্র কথা বললাম ইকুয়েশনটা নিয়ে। এখানে আর এর বদলে যদি আমরা এই ভ্যালুটা বসিয়ে দিই 2gm/c², তাহলে তোমরা দেখবে যে উপর নিচে কেটে গিয়ে এটা হয়ে যাবে 1 - 1 = 0, তার মানে t = 0। তো তার মানে আর এর ভ্যালু যদি এটা হয় তাহলে t = 0 হয়ে যাবে। তো ব্ল্যাক হোলের ক্ষেত্রে যখন আর এর ভ্যালু এটা হচ্ছে মানে 2gm/c², তখন সেখানে টাইম থেমে গেল। টাইম থেমে যাওয়াকে আমরা ইমাজিনও করতে পারি না। টাইম থেমে যাওয়া মানে কি? টাইম থেমে যাওয়া মানে হচ্ছে যে তুমি স্ট্যাটিক হয়ে গেলে, সেখানে কোনো মুভমেন্ট নেই, কোনো পরিবর্তন নেই, কোনো চেঞ্জ নেই। তো টাইম 0 হয়ে গেল যে রেডিয়াসে এসে, সেই রেডিয়াসের ভ্যালু হচ্ছে এটা, সেই রেডিয়াসকে বলা হয় টাইম হরাইজন। ব্ল্যাক হোলের সারফেস বলে কিছু হয় না, আমার একটা কোশ্চেন ছিল। ব্ল্যাক হোলের সারফেস বলে কিছু হয় না, কিন্তু এই রেডিয়াসকে বলা হয় টাইম হরাইজন, যেখানে এসে t = 0 হয়ে যায়। এবং তারপরে যদি কোনো রেডিয়াস এর থেকে ছোট হয় তাহলে কি হবে সেটা নিয়ে বিজ্ঞানীরা এখনো পর্যন্ত কিছুই বলতে পারেন না। এবং ব্ল্যাক হোলের ইন্টেরিয়র পার্টে কি আছে এটা নিয়েও এখনো পর্যন্ত বিজ্ঞানীরা কিছুই জানেন না, তবে আবিষ্কার করার চেষ্টা চলছে। এবার আমরা আরেকটা কনসেপ্টের কথা বলি, ওয়ার্ম হোল। এই ওয়ার্ম হোলের সঙ্গে ব্ল্যাক হোলের কি সম্পর্ক? আসলে ব্ল্যাক হোল হচ্ছে ওয়ার্ম হোলের মাদার বা মা বলতে পারো। তার মানে ব্ল্যাক হোল থেকে ওয়ার্ম হোল সৃষ্টি হয় অনেক সময়তে। এখানে দেখো ওয়ার্ম হোল হচ্ছে অ্যাকচুয়ালি যখন স্পেস আর টাইম এরকম ভাবে বেন্ট হয় তখন কি হয় যে যদি কোনো স্পেস আর টাইম মানে ধরো এখানে কোনো ব্ল্যাক হোল আছে, তার মানে স্পেস টাইমের বেন্ডিংটা অনেক বেশি হবে। আর এখানে ধরো আরেকটা কোনো ব্ল্যাক হোল আছে, তাহলে স্পেস টাইমের বেন্ডিংটা আরো বেশি হবে, এদিকেও বেশি হবে। তার মানে এই দুটো স্পেস টাইমের বেন্ডিং যদি জুড়ে যায় তাহলে টানেল ক্রিয়েট করবে। এটা টানেল ক্রিয়েট করছে। এই টানেলটা কিন্তু একটা স্পেস টাইম থেকে তোমাকে অন্য কোনো স্পেস টাইমে নিয়ে চলে যাবে, যেটা হয়তো অনেক অনেক দূরে, যেখানে পৌঁছানোর কথা আমরা ভাবতেই পারি না। তোমরা ফ্র্যাকশন অফ সেকেন্ডে সেখানে পৌঁছে যাবো। এরকম টাইপের টানেলকে বলা হয় হচ্ছে ওয়ার্ম হোল। মানে এই ওয়ার্ম হোলকে নিয়ে স্টিফেন হকিং স্বপ্ন দেখেছিলেন টাইম মেশিন বানানো। দেখো যে সমস্ত স্টার বা যে সমস্ত নক্ষত্রগুলো, স্যার কাটা কাটা কথা আছে, যে সমস্ত তারাগুলো বোঝা আমাদের যায় না।
হ্যালো, হ্যাঁ বলো যাদের স্যার যাদের কাটা কাটা কথা আসছে। যাদের নেটওয়ার্কের প্রবলেম আছে তাদের এটা হতে না পারে। স্যার ঠিক আছে, আপনার কথা ক্লিয়ার আছে। আর না কারো স্যার কোনো আমাদের ঠিক আছে। যাদের কোনো প্রশ্ন থাকবে পরে করবে, এখন স্যারকে প্রেজেন্ট করতে দাও। আর নেটওয়ার্ক যাদের প্রবলেম আছে তাদের হয়তো ওই একটুখানি ডিস্টারবেন্স হচ্ছে, ঠিক আছে? সবাই ঠিক আছে, সবাই মাইক্রোফোনটা মিউট রাখো। হ্যাঁ সবাই মাইক্রোফোনটা, আমি স্টুডেন্টদের বলছি একটু মিউট রাখো। তাহলে যেটা আমি বলছিলাম যে স্টিফেন হকিংস কিন্তু স্বপ্ন দেখেছিলেন টাইম মেশিন বানানোর এই ওয়ার্ম হোলকে কেন্দ্র করে। দেখো, কিছু নক্ষত্র আছে আমাদের থেকে যারা আলোকবর্ষ দূরে। আমাদের আমাদের সৌরজগৎ যেটা, সেই সৌরজগতের থেকে মানে সোলার সিস্টেম যেটা, তার থেকে বাইরে যদি আমরা যেতে চাই তাহলে সেখানে পৌঁছতে অনেক সময় লেগে যাবে। আমাদের কাছে যে স্পেসশিপ এখন অ্যাভেলেবেল আছে সেই স্পেসশিপে করে তো সেখানে পৌঁছানো যাবেই না। ইভেন যদি আমরা এমন কোন স্পেসশিপ ডিসকভার করে ফেলি যেটা প্রায় আলোর গতিবেগে মুভ করবে, তাহলেও কিন্তু আমাদের পৌঁছাতে গেলে হয়তো 1000 বছর বা 1,00,000 বছর লেগে যেতে পারে সেই স্টারগুলোতে। কারণ সেই স্টারগুলো আমাদের থেকে 1000 বা 100 বছর বা 1,00,000 বছর মানে 1,00,000 আলোকবর্ষ দূরে রয়েছে। তাই সেখানে মানে আউটার স্পেসে বা ডিপার স্পেসে কি করে যাওয়া যেতে পারে, তার একমাত্র এবং কেবলমাত্র উপায় হচ্ছে এই ওয়ার্ম হোল। যে ওয়ার্ম হোলকে কেন্দ্র করে স্টিফেন হকিং স্বপ্ন দেখেছিলেন টাইম মেশিন বানানোর জন্য। এই ওয়ার্ম হোল কি করে ক্রিয়েট হয় আমি একটু আগেই বলেছি যে ধরে নাও এইখানে একটা ব্ল্যাক হোল আছে আর এখানে একটা ব্ল্যাক হোল আছে। তাহলে এই যে স্পেস টাইম কার্ভটা তোমরা দেখতে পাচ্ছ, এই দুটো কার্ভ যদি এমন পজিশনে এসে পৌঁছায় যেখানে দুটো কার্ভ জুড়ে যাবে, তখন একটা ওয়ার্ম হোল ক্রিয়েট করবে। এই যে কোনটাকে বলা হয় কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলড, আর এর মধ্যে থেকে প্রবাহিত হওয়া যে কোনো কিছুকেই বলা হয় কোয়ান্টাম ওয়েভ। আর এই দুটো স্পেস টাইম কিন্তু একেবারেই আলাদা। হয়তো দেখা গেল তারা 1,00,000 আলোকবর্ষ দূরে কোথাও তোমায় পৌঁছে দেবে। আর এই ওয়ার্ম হোলের জেনারেশনের জন্য স্যার আপনি মিউট হয়ে গেছেন। হ্যাঁ স্যার আপনি মিউট হয়ে গেছেন। Yes sir, you are muted. প্রীতমের মাইক্রোফোনটা মিউট হয়ে গেছে। হ্যাঁ, এবার শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ মিউট হয়ে গেছে মাঝখানে। ওকে, Yes sir. হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আর কথা নয়, ঠিক আছে মাইক্রোফোন মিউট রাখো। এটাই শুনতে পেয়েছিলে যে তারারা আলোকবর্ষ দূরে রয়েছে এবং সেখানে পৌঁছাতে গেলে আমাদের কাছে ব্ল্যাক হোলই একমাত্র স্যারের পরে পেজ হচ্ছিল হ্যাঁ স্যার একটা হ্যাঁ স্যার এটা শোনা গেছে। না আমি শুনতে পাইনি। ঠিক আছে, ঠিক হ্যাঁ আছে, স্যার ঠিক আছে। দেখুন Sir এরপরে ঠিক আছে, আমি বলছি। Next যেহেতু আমাদের থেকে তারারা কয়েক কোটি বা কয়েক লক্ষ আলোকবর্ষ দূরে অবস্থিত, সেখানে পৌঁছাতে গেলে যদি আমরা কোনো স্পেসশিপ আবিষ্কার করি যে স্পেসশিপ প্রায় আলোর গতিবেগে সমান গতিবেগে চলবে বা তার থেকে একটু কম গতিবেগে চলবে, তাহলেও কিন্তু প্রায় 100 বছর বা 1000 বছর বা 1,00,000 বছর সময় নিয়ে নেবে সেখানে পৌঁছাতে। তাহলে এই আউটার স্পেসে ট্রাভেল করতে গেলে বা ডিপার স্পেসে ট্রাভেল করতে গেলে কিভাবে ট্রাভেল করা যেতে পারে, তার একমাত্র এবং কেবলমাত্র উপায় হচ্ছে এই ওয়ার্ম হোল। তার জন্যই স্টিফেন হকিং স্বপ্ন দেখেছিলেন এই ওয়ার্ম হোলের মাধ্যমে টাইম ট্রাভেল করার। এবার তোমরা দেখো যে কিভাবে এই ওয়ার্ম হোল ক্রিয়েট হয়। আমি একটু আগেই বলেছি যে ওয়ার্ম হোল ক্রিয়েট হওয়ার জন্য অ্যাকচুয়ালি দরকার হচ্ছে দুটো ব্ল্যাক হোলের, যেখানে এই ব্ল্যাক হোলের যে কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলড, এগুলো কোয়ান্টাম এন্ট্যাঙ্গেল যেটা স্পেস টাইম কার্ভ তৈরি করছে, এই দুটো স্পেস টাইম কার্ভ যদি জুড়ে যায় তাহলে একটা টানেল ক্রিয়েট করবে। এই টানেলটাকে বলা হয় হচ্ছে ওয়ার্ম হোল, ঠিক আছে? আর এই টানেলের মধ্যে থেকে যা পাস হচ্ছে তাকে বলা হচ্ছে কোয়ান্টাম ওয়েভ। তো এই টানেলটাকে বলা হয় হচ্ছে ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোলের মাধ্যমে আমরা কিন্তু একটা স্পেস টাইম থেকে অন্য স্পেস টাইমে মুভ করতে পারি, যদিও এখনো পর্যন্ত কোনো ব্ল্যাক হোলের ফিজিক্যাল প্রেজেন্স বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি। আর কোনো মুভিতে ব্ল্যাক হোলকে দেখানো হয়েছে, সরি ব্ল্যাক হোল বলছি, হোয়াইট হোলের, সরি ওয়ার্ম হোলের যে এক্সিস্টেন্স
সেই ওয়ার্মহোলের এক্সিস্টেন্স কিন্তু এখনো পর্যন্ত, ফিজিক্যাল এক্সিস্টেন্স কিন্তু এখনো পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেননি বা এখনো খুঁজে পাননি। যদি কোনো মুভি বা কোনো সায়েন্স ফিকশন মুভিতে ওয়ার্মহোলকে ইউজ করা হয়েছে সায়েন্স মানে টাইম ট্রাভেল করার জন্য, কিন্তু এই ওয়ার্মহোলটা এখনো পর্যন্ত একটা ম্যাথমেটিক্যাল ফেনোমেনা। এখনো পর্যন্ত কোনো মুভিতে স্যার টাইম মেশিনের ডিজাইনটাও তো আবিষ্কার করা হয়ে গেছে। ঠিক আছে, কোশ্চেনে আমি আসছি, আমি কথাগুলো সব অ্যান্সার করব, ঠিক আছে? প্রথমে আমি শেষ করে নিই। হ্যাঁ, তো আরো কিছু কনসেপ্ট আছে যেভাবে আমরা টাইম ট্রাভেল করতে পারি, সেগুলো নিয়ে আমি এখানে বলছি না, যেগুলো আরো বেশি তোমাদেরকে অনেক বেশি তার মানে পড়তে হবে, তাহলে তোমরা বুঝতে পারবে। যেটা হচ্ছে অ্যান্টিম্যাটার থিওরি, যেখানে অ্যান্টিম্যাটার দিয়ে তৈরি কোনো বস্তু থেকে বা কোনো পার্টিকেল থেকে আমরা হোয়াইট হোল ক্রিয়েট করতে পারি। সেই হোয়াইট হোলের মাধ্যমেও অনেক সময়তে টাইম ট্রাভেল করা যেতে পারে, সেটা আলাদা ব্যাপার, সেটা নিয়ে আমি এখন বলছি না, ঠিক আছে? এবারে আমরা একটা পরীক্ষার কথা আসি, মানে যেটা একটা এক্সপেরিমেন্টের নাম হচ্ছে লার্জ হাড্রন কোলাইডার এক্সপেরিমেন্ট, LHC। এই এক্সপেরিমেন্টটা বিজ্ঞানীরা করেছিলেন। এই এক্সপেরিমেন্টটা করার উদ্দেশ্যটা এটা ছিল যে বিগ ব্যাং থিওরি থেকে কি করে এই মহাবিশ্ব আবিষ্কার মানে সৃষ্টি হয়েছে, সেই সৃষ্টির রহস্যটাকে বাইরে বের করে আনা। এবারে তারা কি করেছিল, 27 কিলোমিটার জুড়ে তারা কিছু ম্যাগনেটিক কয়েলকে রেখেছিল, ঠিক আছে? সেই ম্যাগনেটিক কয়েল হচ্ছে হেভিলি পাওয়ারফুল ম্যাগনেটিক কয়েল, এবং এই 27 কিলোমিটার জুড়ে তার ব্যাপ্তি ছিল সেই নলের। এবং তার ভিতর থেকে কোনো চার্জ পার্টিকেল, যেটা ম্যাগনেটিক ফিল্ড দ্বারা আকর্ষিত কিংবা বিকর্ষিত হবে, এবং তার ফলে তারা একটা প্রচন্ড গতিশক্তি লাভ করবে, সেরকম একটা সিস্টেম তারা ক্রিয়েট করেছিল। এবং তার ভিতর থেকে দুদিক থেকে দুটো কণাকে ছাড়া হয়, এবং তারা প্রায় আলোর গতিবেগে মুভ করতে থাকে। এই প্রথম কোনো একটা এক্সপেরিমেন্ট করা হয়েছে যেখানে মনুষ্য সৃষ্ট বা মানুষের দ্বারা সৃষ্টি কোনো পার্টিকেল প্রায় আলোর গতিবেগে মুভ করতে শুরু করেছে। যদিও সেটা খুবই টিনি, কিন্তু তাও এটা কিন্তু একটা বড় ডেভেলপমেন্ট টুয়ার্ডস দ্য অ্যাস্ট্রোফিজিক্স। আর তারপরে কি হয়, যখন এই প্রচন্ড গতিতে তারা যখন একে অপরের দিকে ছুটে আসে, তারপরে কলিশন হয় তাদের মধ্যে। এবারে এই যে কলিশন, এরকম টাইপের ন্যাচারাল কলিশন আমাদের আশেপাশে কিন্তু হামেশাই হচ্ছে। যেমন কোনো মেটেরয়েডস বা অ্যাস্টেরয়েড পৃথিবীর উপরে এসে আছড়ে পড়ছে, কিংবা ধরো নর্মালি যখন তোমরা ক্রিকেট খেলো তখন বলের সঙ্গে ব্যাটের একটা কলিশন হচ্ছে। এই কলিশনের হওয়ার পর কোনো অ্যাবনর্মাল ঘটনা ঘটতে পারে কি? কিন্তু এক্ষেত্রে ঘটেছিল। এই কলিশনের কিছুক্ষণের মধ্যেই একটা জিনিস তারা অবজার্ভ করে, যেটা হচ্ছে যে একটা কোয়ান্টাম ব্ল্যাক হোলের উপস্থিতি, যেটা কিছু ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্যই ছিল, কিন্তু কোয়ান্টাম ব্ল্যাক হোল মানে যেটা ভেরি টাইনি সাবঅ্যাটমিক ব্ল্যাক হোল, ঠিক আছে? তো এই ব্ল্যাক হোল তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে সেটা ডিসপোজ করে যায় থ্রু হকিংস রেডিয়েশন। এটার ব্যাপারে আমরা পরে বলবো, এটা একটা ম্যাথমেটিক্যাল টার্ম। এবং এই হকিংস রেডিয়েশনের মাধ্যমে কোনো ব্ল্যাক হোল থেকে স্টার ক্রিয়েট হয়। তো যাই হোক, তো এই ব্ল্যাক হোল ক্রিয়েট হয়ে গেছিল যেটা খুব টাইনি এবং খুবই সাবঅ্যাটমিক লেভেলের, এবং সেটা দেখে বিজ্ঞানীরা কিন্তু ভয় পেয়ে যায়। তারা ভাবে যে এই ব্ল্যাক হোল খুব ছোট হলেও এর মধ্যে এনর্মাস অ্যামাউন্ট অফ মাস থাকতে পারে বা এনার্জি থাকতে পারে, যার ফলে একটা গ্র্যাভিটির পুলিং তৈরি হতে পারে, এবং সেই গ্র্যাভিটির পুলিং থেকে এই আর্থ কোলাপস করে যেতে পারে। এই ভয়তে তারা এক্সপেরিমেন্টটা বন্ধ করে দেন। কিন্তু যাই হোক না কেন, এই এক্সপেরিমেন্টটা কিন্তু আমাদের একটা হোপ বা আশা দিয়ে যায় যে আমরা ব্ল্যাক হোল ক্রিয়েট করতে পারি। যদিও তাকে কি করে কন্ট্রোল করতে হয় সে ব্যাপারে আমাদের এখনো পর্যন্ত জানা নেই। যদি আমরা ব্ল্যাক হোল ক্রিয়েট করতে পারি, তাহলে আমরা ওয়ার্ম হোলও ক্রিয়েট করতে পারবো। তাহলে টাইম মেশিনও আমরা আবিষ্কার করতে পারতে পারি হয়তো ইন ফিউচার। তো এবারে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে রিয়েল ইনসিডেন্ট অফ টাইম ট্রাভেল নিয়ে, ঠিক আছে? এখানে আমি কথা বলবো একজন কসমোনট গেনেডি পেডালকা। উনি সব থেকে বেশি সময় মহাকাশে কাটিয়েছেন, স্পেস স্টেশনে কাটিয়েছেন। উনি প্রায় 2.5 ইয়ার্স মানে 879 দিন ছিলেন মহাকাশে, এবং এত বড় একটা ভাস্ট টাইম সেখানে কাটিয়ে আসার পর তিনি যখন পৃথিবীতে ফিরে আসেন, তখন তিনি তার যে ঘড়ি এবং পৃথিবীর যে সময় সেটা মিলিয়ে দেখেন, এবং সেখানে তিনি দেখেন যে তার ঘড়ি 1/44 অফ এ সেকেন্ড ইন দ্য ফিউচার, যেটা খুবই সামান্য হলেও কিন্তু তিনি একটু হলেও ফিউচারে মুভ করে গেছেন। তার কারণটা কি? কারণ এত ভাস্ট টাইম তিনি যখন মহাকাশে কাটিয়েছেন তখন সেখানে গ্র্যাভিটির পুলিং খুব কম ছিল,
ফলে টাইম কিন্তু অপেক্ষিত ফার্স্ট মুভ হয়েছে। তো এটা হচ্ছে আইনস্টাইনের থিওরি, মানে জেনারেল থিওরি অফ রিলেটিভিটির একটা ইন অ্যাকশন এক্সাম্পল। ঠিক আছে, এবারে কিছু কিছু বিজ্ঞানীরা আবার মনে করেন এই টাইম ট্রাভেল পসিবল না, এটা কখনোই সম্ভব না। তারা সেটাকে প্রমাণ করার জন্য একটা প্যারাডক্স বা একটা কোশ্চেন আমাদের সামনে রাখে। সেই কোশ্চেনটা কি? সেই কোশ্চেনটা হচ্ছে যে সেটাকে বলা হয় গ্র্যান্ডফাদার প্যারাডক্স। কোশ্চেনটা হচ্ছে এই যে সাপোজ তুমি টাইম ট্রাভেল করে পাস্টে চলে গেলে এবং পাস্টে চলে গিয়ে তোমার যে ঠাকুরদা বা গ্র্যান্ডফাদার তার সময় চলে গেলে এবং তখন তোমার ঠাকুরদা হচ্ছে একটা ছোট্ট বাচ্চা যার বিয়েও হয়নি, ছেলে মেয়েও হয়নি, এবং সেই অবস্থায় তুমি তোমার গ্র্যান্ডফাদারকে মেরে ফেললে। এবার যেই তোমার গ্র্যান্ডফাদার মরে গেল, তার মানে গ্র্যান্ডফাদার মরে গেলে তোমার বাবার অবভিয়াসলি বাবার জন্ম হবে না, বাবার জন্ম না হলে তোমারও জন্ম হবে না। এবার তোমারও জন্ম না হলে তাহলে গ্র্যান্ডফাদারকে মারলো কে? যে তুমি যদি জন্ম না নাও তাহলে গ্র্যান্ডফাদারকে কে মারলো? এই কোশ্চেনটাকে বলা হয় গ্র্যান্ডফাদার প্যারাডক্স। তো এটাকে বিজ্ঞানীরা এক্সপ্লেইন করে, কেউ কেউ যারা টাইম ট্রাভেলে অত্যন্ত বিশ্বাসী তারা কিভাবে এক্সপ্লেইন করেছে যে আমরা হয়তো মুভ করতে পারবো কিন্তু সেটা অনলি ফিউচারের দিকে হয়তো, অথবা আমরা যদি পাস্টে মুভ করতেও পারি দেয়ার উইল বি সার্টেন রেস্ট্রিকশনস যেগুলো আমরা করতে পারবো না, যেমন আমরা গ্র্যান্ডফাদারকে কখনোই হত্যা করতে পারবো না। ঠিক আছে, আবার কিছু বিজ্ঞানীরা বলেছে না, তুমি গ্র্যান্ডফাদারকে হত্যা করে দিলে সেটা একটা সত্য বা ট্রুথ তৈরি করবে এবং সেই সত্যটা সময় বয়ে চলবে। তার মানে কি প্যারালালি দুটো ঘটনা ঘটবে, একটা ইউনিভার্সে তোমার গ্র্যান্ডফাদার আছে, তার ছেলে মেয়ে হলো, তোমার তার থেকে তুমি হলে, হ্যাঁ তোমার এক্সিস্টেন্স আছে, আর একটাতে গ্র্যান্ডফাদার মরে গেল এবং সেখানে তোমার কোনো এক্সিস্টেন্স নেই। তার মানে প্যারালালি দুটো ট্রুথ একে অপরের সঙ্গে বয়ে চলবে এবং এই যে প্যারালালি যে কটা ট্রুথ বয়ে চলবে প্রত্যেকটা ট্রুথ হচ্ছে একটা ইউনিভার্স এবং এই কনসেপ্টকে বলা হয় মাল্টিভার্স। আর এই ইউনিভার্স গুলোকে বলা হয় প্যারালাল ইউনিভার্স। যদিও এটার কোনো রকম ম্যাথামেটিক্যাল এক্সপেরিমেন্টাল কোনো প্রুফ নেই, এটা শুধুমাত্র একটা সায়েন্স ফিকশন এখনো পর্যন্ত। ঠিক আছে, তো এবার তোমরা বলো যে তোমরা এই পুরো প্রেজেন্টেশন শোনার পরে তোমাদের কি মনে হচ্ছে, টাইম ট্রাভেল কি আদৌ পসিবল নাকি এটা একটা সায়েন্স ফিকশন? পসিবল। Sir, possible. Sir, possible. Possible, but there are many difficulties. ওকে, তো আমার প্রেজেন্টেশন এখানেই শেষ। কোনো কোশ্চেন আনসার থাকলে তোমরা করতে Sir, পারো। possible. টেলিপোর্টেশনটা কি সম্ভব? হয়তো, কিন্তু সেটাও এখনো পর্যন্ত সায়েন্স ফিকশন। মানে কিছু কিছু সিনেমায় স্যার মানে আচ্ছা, টাইম possible. ট্রাভেল ফিউচারে অনেক ফিউচারে স্যার যাওয়া আলোর গতিটাকে পরিমাপ করলো কিভাবে? হ্যাঁ, আলোর গতিকে পরিমাপ করলো কিভাবে? হ্যাঁ, এটাকে পরিমাপ করার জন্য অনেকভাবে এটাকে পরিমাপ করা যেতে পারে। এটাকে পরিমাপ করার জন্য সাধারণত একদম শুরুতে আলোর গতি মানে মাপা হয়েছে অনেকদিন আগে। ঠিক আছে, তো আলোর গতি মাপার জন্য জাস্ট তোমরা যদি দেখো যে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে 8 মিনিট 10 সেকেন্ড সময় লাগে। তো এই যে সময়টা, তো সূর্য উদয় যখন হয় তার অ্যাকচুয়াল সূর্যের যে পজিশন এবং সূর্য যখন থেকে সেটাকে আলোটা আসা উচিত তার থেকে ঠিক 8 মিনিট 10 সেকেন্ড পরে সূর্য দেখতে পাওয়া যায়। তো এইভাবে ক্যালকুলেট করে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কতটা সেটা আমরা জানি, তো সেখান থেকে আমরা আলোর গতিবেগ মাপতে পারি। আর এছাড়াও এখানে আরো অনেক কিছু করা যেতে পারে, যেমন এরোপ্লেনের ওপর থেকে কোনো বাজি বা কোনো রকম আলোর স্ফুলিঙ্গ তৈরি করে এবং নিচের কোনো অবজারভারকে রেখে আলো এবং শব্দের দুটো গতিবেগই মাপা হয়। স্যার আমরা তো জানি মহাকাশ কালো, তা সেখান থেকে আলো মহাকাশ কালো নয়, মহাকাশে অ্যাকচুয়ালি দেখার জন্য কিছু নেই, তাই সেটা কালো। ঠিক আছে, মহাকাশে যদি কিছু থাকে তারপরে যদি আলো এসে পড়ে তাহলে আমরা দেখতে পাই, যেমন মহাকাশে ভেসে চলা অ্যাস্টেরয়েড, এটা কিন্তু আমরা দেখতে পাই, তারপরে আলো এসে দেখতে পাই। কিন্তু সেখানে যদি কোনো অ্যাস্ট্রয়েড না গেল, কিন্তু ব্ল্যাক হোল তো কালো, তা কালোর সাথে কালো যদি মিক্স খেয়ে যায়, ব্ল্যাক হোল আমরা কি করে দেখছি? ওকে, ভালো প্রশ্ন। আসলে যদি আমরা কোনো একটা গ্যালাক্সির দিকে তাকাই তাহলে দেখবো যে সেখানে প্রচুর পরিমাণে তারা নক্ষত্র চারিদিকে রয়েছে, তার মাঝখানে কোনো একটা জায়গাতে যেখানে কোনো রকম নক্ষত্রের উপস্থিতি নেই
এটা টেলিস্কোপ দেখলে আমরা বুঝতে পারবো যে টেলিস্কোপের ইমেজ যদি পারতাম ভালো হতো। তো এই মাঝখানে যে ফাঁকা অংশটা যেখানে কোনো রকম তারার উপস্থিতি নেই, অথচ সেই ফাঁকা অংশটা যেটা, সেই অংশটাকে কেন্দ্র করে কিন্তু তোমার এই কি বলে যে সমস্ত তারাটা মুভ করছে, তার মানে অবভিয়াসলি মাঝখানে কিছু একটা আছে। তো সেটা হচ্ছে ব্ল্যাক হোল। স্যার হোয়াইট হোলটা কি? হ্যাঁ স্যার, হোয়াইট হোল কনসেপ্টটা হোয়াইট একটু হোল ইজ বলুন না। এক্স্যাক্টলি অপোজিট অফ ব্ল্যাক হোল। হ্যাঁ, যেখানে যেমন ব্ল্যাক হোলের গ্র্যাভিটি পুলিং তাকে সবকিছুকে টেনে রাখে নিজের দিকে, ঠিক আছে, ঠিক সেরকম ভাবেই হোয়াইট হোল হচ্ছে যে সবকিছু রিপেল করে দেয়। সেটা একটা অ্যান্টি গ্র্যাভিটি বলতে পারো, গ্র্যাভিটির অপোজিট। ওকে স্যার। স্যার স্যার ক্রিয়েট হয় কি করে? বলো আমি একটা কথা বলতাম। বলো একটা কোশ্চেন বলো। সময় আপনি এখানে লেভেল দাগ আছে যে একটা আচ্ছা স্যার, ব্ল্যাক হোলের গ্র্যাভিটি বাড়বে বা কমবে? হ্যাঁ, কি বলছো? ব্ল্যাক হোলের গ্র্যাভিটি কোনোদিন কি বাড়তে পারে বা কোনোদিন কি কমতে পারে, নাকি একই থাকবে? হ্যাঁ, ভালো প্রশ্ন। দেখো, ব্ল্যাক হোল বড় বা ছোট হতে পারে, তার গ্র্যাভিটি চেঞ্জ হতে পারে, তবে ওটা ডিপেন্ড করছে যে আর ইকুয়াল টু, যেটা আমরা দেখেছি যে 2gm/c², সেখানে m এর উপর ডিপেন্ড করছে যে আরটা কত বড় হবে। তার মানে m মানে হচ্ছে যে ব্ল্যাক হোলের মাস, যেটা তোমরা যদি ইকুয়েশনটা দেখো, ইকুয়েশনে r ইকুয়াল টু 2gm/c², তাই না? যেখানে t ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, এটাকে বলা ইভেন্ট হরাইজন, আর ইভেন্ট হরাইজনটাকে বলা হয় ব্ল্যাক হোলের সারফেস। তাই আর যত ছোট হবে, মানে আর এর ভ্যালু, মানে এই ইভেন্ট হরাইজনের ভ্যালু যত ছোট হবে, মানে যত বেশি মাস হবে, তত বেশি এটা তার ব্ল্যাক হোলের এই পুলিংটা তত বেশি হবে আর কি, তত বেশি গ্র্যাভিটি থাকবে তার মধ্যে। স্যার আপনি যে কোনো বস্তুর যদি স্পিড বাড়ে তার সেক্ষেত্রে টাইমটা স্লো হয়ে যায়, একদমই, হ্যাঁ। আর স্পিডটা কম থাকে সেক্ষেত্রে টাইমটা ফাস্ট একদম। হয়, এটা কেন হয়? হ্যাঁ, তো দেখো, তোমাদেরকে একটু ম্যাথমেটিক্যালি বলি অ্যান্সারটা। তার কারণটা হচ্ছে যে এই যে ইকুয়েশন দেখতে পাচ্ছিলে, তোমাকে বলেছিলাম যে এই টিটা ডিপেন্ড করছে হচ্ছে ভেলোসিটির উপরে। ভেলোসিটি বাড়লে এই টিটা বড় হয় এবং সেক্ষেত্রে জিটাও বড় হয়। তাহলে সেক্ষেত্রেও কিন্তু এরকম একটা স্পেস টাইম কার্ভের তৈরি হয়। সেই স্পেস টাইম কার্ভ হলে, কার্ভ নেচার থাকলেই সেখানে কিন্তু টাইমটা স্লো হয়ে যাবে। কারণ আমরা জানি যে কার্ভ নেচারে মুভ করতে গেলে, মানে এখান থেকে এই পর্যন্ত 1 সেকেন্ড হয়, এখান থেকে এই পর্যন্ত যদি 1 সেকেন্ড হয়, তাহলে এটা অনেকটা স্লো প্রবাহ, এটা অনেকটা ফাস্ট, এর ফ্লোটা অনেকটা ফাস্ট, তাই না? তার মানে অবভিয়াসলি টাইমটা কিন্তু একটু স্লো মুভ করবে যখন তুমি প্রচন্ড গতিতে থাকবে তখন। স্যার হ্যাঁ, বলছি, আমরা যখন ইউটিউব বা গুগলে টাইম ট্রাভেল সম্পর্কে সার্চ করি, তখন অনেক আমরা ভিডিও পাই যেখানে নানা রকম প্রুফ দেয়, বিভিন্ন ছবি দেখিয়ে, যে টাইম ট্রাভেলের সম্ভাবনা আছে বা অনেক বিজ্ঞানী সম্ভাবনা দিয়ে গেছে। তাহলে কি, যদি টাইম ট্রাভেল এখনো পর্যন্ত সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞান হয়ে থাকে, তাহলে কি এই পুরোটাই কি বুঝরু কি? আমি কিন্তু সায়েন্স ফিকশনকে একেবারেই কল্পবিজ্ঞান কখনোই বলিনি। সায়েন্স মানে কি বলে, টাইম ট্রাভেলকে কখনো আমি মানে কল্পবিজ্ঞান কিন্তু বলিনি। হ্যাঁ, এখানে ব্যাপারটা হচ্ছে যে এই যে দেখো, টাইম ট্রাভেলটা পসিবল হলেও হতে পারে, তবে এখনো পর্যন্ত আমাদের কাছে সেরকম টাইম ট্রাভেলের কোনো ঘটনা নেই, কিংবা আমাদের কাছে সেরকম ভাবে কোনো টাইম ট্রাভেলের মেশিন নেই। এই টাইমের যে অল্প বিস্তর গ্যাপ তৈরি হচ্ছে এখান থেকে ওখানে, সেটা স্পেস টাইম কার্ভের জন্য, কিন্তু আমরা কখনো একটা টাইম থেকে অন্য টাইমে মুভ করেছি এরকম কোনো ঘটনা কিন্তু এখন পর্যন্ত ঘটেনি। তো ব্যাপারটা হচ্ছে যে এর মানে এই নয় যেটা ঘটবে না, বিজ্ঞান ডেভেলপ করছে এবং একদিন এটা সম্ভব হলেও হতে পারে। তবে কি বলে, যদি কেউ বলে থাকে যে কোনো ঘটনা এরকম ঘটেছে, তবে সেক্ষেত্রে তার কোনো লজিক বা তার কোনো রকম আই থিঙ্ক রেফারেন্স, সাইন্টিফিক রেফারেন্স নেই। স্যার মানে অনেক সিনেমা টাইম ট্রাভেল ডিভাইসে যেগুলো ডিজাইন, ওগুলো কি করে করা হয় স্যার, কিসের উপরে ভিত্তি করে? হ্যাঁ, দেখো, টাইম ট্রাভেলের যেটা কনসেপ্ট, আসলে এই সায়েন্স ফিকশন নিয়ে মুভি আমরা অনেক ছোটবেলা থেকে দেখে আসছি। তো সেই এই যে তোমরা যে মুভিতে দেখতে পাচ্ছ কোনো ঘড়ি বা সামথিং কোনো যন্ত্র যার মধ্যে টাইম ট্রাভেল করা হচ্ছে,
সেই যন্ত্রটা শুধুমাত্র তার মানে যে প্রডিউসার, সেই মুভির প্রডিউসার তার কল্পনা প্রসূত, ঠিক আছে? সেটা কিন্তু কোনোভাবেই একটা সত্যিকারের যন্ত্র নয়। এর ব্যাপারটা হচ্ছে যে সেই কল্পনাটারও একটা দাম আছে। স্যার ওয়ার্ম হোলের যে কনসেপ্টটা, ওয়ার্ম হোলের মধ্যে দিয়ে কি আমরাও যেতে পারি, মানে মানুষও যেতে পারে নাকি খালি আর্থ বা যে কোনো রকমের নক্ষত্ররা যেতে পারে? দেখো, ওয়ার্ম হোলের মধ্যে দিয়ে মুভ করতে গেলে আমাদের শরীরের কি অবস্থা হবে, কিংবা মানে এর মধ্যে থেকে যেতে গেলে আমাদের মানে যেমন ধরো আমাদের যেমন শরীরের যে ভিতরকার যে অ্যানাটমি, এই সবকিছুগুলোকে ঠিকঠাক থাকবে কি থাকবে না, মানে আমরা জীবন্ত অবস্থায় মুভ করতে পারবো কি পারবো না, এই ব্যাপারে কোনো রকম মানে আমি এই ব্যাপারে কিছু আলোকপাত করতে পারবো না, কারণ বিজ্ঞানের এখনো পর্যন্ত সেখানে কোনো মানে সেই ব্যাপারে কোনো কথা বলতে পারেননি। কারণ ওয়ার্ম হোল এখনো পর্যন্ত আমি বলেছি এটা শুধুমাত্র একটা ম্যাথামেটিক্যাল একটা জায়গা, কিন্তু সত্যিকারের ওয়ার্ম হোলের এক্সিস্টেন্স এখনো পর্যন্ত দেখা যায়নি। তবে হ্যাঁ, যখন এই আইনস্টাইন যখন 1930 সাল নাগাদ তৈরি করেছিল এই থিওরি অফ রিলেটিভিটি, তখন ব্ল্যাক হোলটাও কিন্তু একটা কল্পবিজ্ঞানের বিষয় ছিল, এবং ব্ল্যাক হোলের এক্সিস্টেন্স তখন থেকে আইনস্টাইন একটা কোশ্চেন মার্কের মধ্যে রেখেছিলেন যে এটা আছে কিনা তাই নিয়ে। আর আজকে দেখো 2020 সালে নোবেল প্রাইজ পাওয়া হচ্ছে ব্ল্যাক হোলের এক্সিস্টেন্স প্রুভ করার জন্য। তো ওয়ার্ম হোলটাও আজকে সেই সিচুয়েশনে আছে যেখানে ওয়ার্ম হোলটা একটা ম্যাথামেটিক্যাল টার্মই, কিন্তু তার এক্সিস্টেন্স আছে কি আছে না তাই নিয়ে সবাই কনফিউশনেই আছে। কিন্তু বিজ্ঞানীরা অনবরত চেষ্টা করে যাচ্ছে যে কোনোভাবে এরকম কোনো ব্ল্যাক হোলের ওয়ার্ম হোলের হদিশ পাওয়া যায় কিনা, তাই জন্য পাওয়া গেলে কে পারবে কে পারবে না। বলছি যে মহাকাশে তাদের মোবাইলে মানে তাড়াতাড়ি মানে ঘড়িটা চলাচল করে, এবং নিচে যারা মানে আমরা যেখানে নিচে আছি সেখানে খুব স্লো চলে। এটা তো গ্র্যাভিটির জন্য। ওকে, হ্যাঁ দেখো, হচ্ছে যে গ্র্যাভিটির সঙ্গে গ্র্যাভিটি যদি বেশি হয়, গ্র্যাভিটি মানে মাধ্যাকর্ষণ শক্তি, এই তুমি যখন পৃথিবীর সার্ফেসে দাঁড়িয়ে আছো তখন তোমাকে পৃথিবী খুব জোরে টেনে রেখেছে তোমার পৃথিবীর দিকে, তাই না? তো এই যে পৃথিবীর যে মাধ্যাকর্ষণ শক্তি তোমার উপরে অনেক বেশি, কিন্তু তুমি যখন মহাকাশে যাবে তখন তোমার উপরে পৃথিবীর যে মাধ্যাকর্ষণ শক্তি সেটা অনেক কম হবে। এবং মাধ্যাকর্ষণ শক্তি কমে গেলে টাইম ফাস্ট মুভ করে, মাধ্যাকর্ষণ শক্তি বেড়ে গেলে টাইম স্লো মুভ করে। আচ্ছা, প্রাকৃতিক ভাবে কখনো ব্ল্যাক হোল আশেপাশে অঞ্চলে তৈরি হতে পারে? আমি তোমার শুনতে পেলাম না একবার। বলছি প্রাকৃতিক ভাবে হ্যাঁ, পৃথিবীর কাছে কখনো কি ব্ল্যাক হোল তৈরি হতে পারে? হ্যাঁ, প্রাকৃতিক ভাবে ব্ল্যাক হোল তৈরি হয়। মানে যে ব্ল্যাক হোল গুলো এখন আছে, মানে জেনারেলি গ্যালাক্সির যে কেন্দ্র মানে যে সেন্টার, প্রত্যেকটা গ্যালাক্সির সেন্টারেই একটা করে ব্ল্যাক হোল থাকে, যেটাকে কেন্দ্র করে পুরো গ্যালাক্সির যে নক্ষত্র বা গ্রহগুলো তারা কিন্তু মুভ করে। তো ব্যাপারটা হচ্ছে যে এই ব্ল্যাক হোল গুলো এটা কি করে ক্রিয়েট হয়? কোনো স্টার, হ্যাঁ এটা আমি বলতে ভুলে গেছি যে ব্ল্যাক হোল স্টার মানে কোনো তারা বা নক্ষত্র যখন তার যে শক্তি, সেই শক্তি বিকিরণ করতে করতে তার শক্তি অনেক কমে আসে, তখন তার গ্র্যাভিটেশনাল পুলে সেটা খুব ছোট্ট একটা জায়গার মধ্যে তার পুরো মাসটাকে কোইনসাইড করে নেয় এবং সেটা ব্ল্যাক হোলকে ক্রিয়েট করে। এবং সেই ব্ল্যাক হোল ক্রিয়েট করতে গেলে কিন্তু সূর্যের থেকে অন্তত 1.5 টাইমস মাসের দরকার হয়, যে কারণে সূর্য কিন্তু ব্ল্যাক হোলে কনভার্ট হবে না। এই ব্ল্যাক হোল কি করে কনভার্ট হচ্ছে? দেখো, তারার মধ্যে অসংখ্য কেমিক্যাল রিঅ্যাকশন হয়ে যায়। এই কেমিক্যাল রিঅ্যাকশনটা হচ্ছে অণুপরমাণুর গতিশক্তি। এই অণুপরমাণুর গতিশক্তিগুলো যখন কমে আসছে, যখন এই রিঅ্যাকশনগুলো ধীরে ধীরে কমে আসছে এবং তার গতিশক্তিগুলো কমে আসছে, তখন অবভিয়াসলি কি হবে যে তারা একটা ছোট্ট জায়গার মধ্যে কনফাইন হতে শুরু করবে। এই বিশাল মাস যখন ছোট জায়গাতে কনফাইন হয় তখন কিন্তু গ্র্যাভিটি পুলিংটা খুব বেশি হয়, যে কারণে ব্ল্যাক হোল। স্যার, আমরা যদি ওয়ার্ম হোল দিয়ে অপোজিট স্পেস টাইমে চলেও যাই তাহলে আমরা নিজেদেরকে কি করে খুঁজে পাবো সেখানে? দেখো, মানে আমাদের যে পাস্টের কেউ থাকে সে তাকে আমরা কি করে খুঁজে পাবো? ওকে, সাপোজ তুমি পাস্টে যদি মুভ করে যাও, কি করে পাস্টের জিনিসগুলো খুঁজে পাবে? হ্যাঁ, ওরা বুড়ো হয়ে যাবে না? দেখো, পাস্টে যখন তুমি কোনো মুভ করতে পারো তাহলে তুমি পাস্টে যে ঘটনাটা হচ্ছে সেটা তোমার কাছে প্রেজেন্ট হয়ে যাবে, তাই না? তো সেই পাস্টে যখন তোমার কাছে প্রেজেন্ট হয়ে যাবে তখন তুমি পাস্টে ঘটা জিনিসগুলো তোমার চোখের সামনে হতে দেখবে। পাস্টে যে জিনিসগুলো হয়েছে সেই জিনিসগুলো তোমার চোখের সামনেই হবে। কিন্তু আমরা সেই অপোজিট স্পেস টাইমে আমরা আর্থটাকে পাবো কি করে? আমরা যদি আর্থের
সাহায্যে না যাই, তখন আমরা আর্থটা কোথায় পাবো সেখানে? দেখো, হ্যাঁ, এটা এখান থেকে এখানে একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে যে পাস্টেও কিন্তু আর্থ ছিল। তো যখন তুমি পাস্টে চলে গেছো, তো সেখানেও একটা আর্থ আছে, যে আর্থটা তুমি যে ফিউচার থেকে এসছো, যে রিয়েলিটি থেকে এসছো, সেই রিয়েলিটির সঙ্গে সেই টাইমে যে আর্থ, তার থেকে এটা পাস্টে রয়েছে, কিন্তু আর্থের এক্সিস্টেন্স আছে, সবকিছুর এক্সিস্টেন্স আছে, শুধুমাত্র তুমি টাইমে পিছনে চলে গেছো। যেমন ধরো এই 1 ঘন্টা আগে ধরো তুমি মোবাইল নিয়ে একটা গেম খেলছিলে, তুমি ধরো 1 ঘন্টা আগে চলে গেছো, তখন দেখতে পাবে যে তুমি শুয়ে আছো এবং তুমি মোবাইল নিয়ে গেম খেলছো বিছানায় শুয়ে শুয়ে। তো এই ব্যাপারটা হচ্ছে যে তুমি যেটা করছিলে 1 ঘন্টা আগে, ঠিক তুমি সেই মুহূর্তে চলে যাবে, সেই টাইমটা তুমি দেখতে পাবে, কিন্তু মাথায় থাকবে এই 1 ঘন্টা পরে কি হতে চলেছে। মানে অবভিয়াসলি মেমোরি লস যদি না হয়, তাহলে আমি জানি না ওয়ার্ম হোলের মধ্যে থেকে গেলে মেমোরি লস হবে কিনা। তখন স্যার প্রতিমূর্তি তৈরি হবে, তখন সে দুটো যদি মানে আমি তার কাছে জিজ্ঞাসা করি, সে কিছু বলবে স্যার? হ্যাঁ, তোমার কোশ্চেনটা আরো বলো। মানে যখন আমরা 1 ঘন্টা ধরে পাস্টে আমরা চলে গেছি, হ্যাঁ, তখন আরেকটা প্রতিমূর্তি তৈরি হবে। আরেকটা প্রতিমূর্তি মানে তুমি বলতে চাইছো যে তোমার একটা পাস্ট তো অলরেডি আছে এবং তুমি আরেকজন তৈরি হলে, সেরকম বলতে চাইছো? সে কি বলবে, যে আমাকে দেখে কি করবে? হ্যাঁ, এটা একটা বেশ রোমাঞ্চকর বিষয় ইমাজিন করার জন্য। আর পাস্টে গেলে যে এক্স্যাক্টলি কি হতে পারে, এই ব্যাপারে এখনো পর্যন্ত বিজ্ঞানীরা কিছু বলতে পারেন না। তবে হ্যাঁ, বেশ রোমাঞ্চকর বিষয় এটা, যে যদি আমরা পাস্টে চলে যাই এবং নিজেকেই নিজে দেখি, তাহলে কি হবে। বেশ ভালো কিন্তু এই ইমাজিনেশনটা। স্যার, যদি আমরা টাইম ট্রাভেল করে স্যার ধরিন 1 ঘন্টা বা 5 ঘন্টা আগে গেলাম, তৈরি করা যায়। তারপরে যদি আমরা মারা যাই 5 ঘন্টা আগে গিয়ে, এবং আমরা যদি তখন কি হবে স্যার? হ্যাঁ, ওটাই তো একটা প্যারাডক্স, যে সেখানে বলা হচ্ছে গ্র্যান্ডফাদারকে যদি তুমি মেরে ফেলে দাও তাহলে কি হবে। একই রকম কোশ্চেন এটাও, তো এটা একটা প্যারাডক্স আর কি। এরকম কিছু কোশ্চেনের অ্যান্সার এখনো বিজ্ঞানীরা জানেন না, যে টাইম ট্রাভেল করে যদি এটা হয় তাহলে কি করা যেতে পারে। এটা একটা প্যারাডক্স। প্রাকৃতিকভাবে হোয়াইট হোল তৈরি করা যায়? প্রাকৃতিকভাবে হোয়াইট হোলের অস্তিত্ব আছে। হ্যাঁ, তবে কি বলে যে এখনো পর্যন্ত ম্যাথমেটিক্যাল জায়গাতেই রয়েছে, তবে তার এক্সিস্টেন্স বিশ্বাস করে বিজ্ঞানীরা। স্যার, যে টাইম মেশিনটা আবিষ্কার করেছে, সাপোজ সেই যদি পাস্টে গিয়ে তার গ্র্যান্ডফাদারকে মেরে ফেলে, তখন কি টাইম মেশিনের অস্তিত্বটা আবার হারিয়ে যাবে? একই রকম কোশ্চেন এটা, যেটা হচ্ছে যে প্যারাডক্সের কোশ্চেন, যে যদি গ্র্যান্ডফাদারকে মেরে ফেলা হয় তাহলে তোমার এক্সিস্টেন্স থাকবে না, তাই না? তোমার যদি কোনো রকম অস্তিত্ব থাকবে না, তাহলে টাইম মেশিন আবিষ্কার করবে কে? তার মানে হচ্ছে যে সেই প্যারাডক্সের কোশ্চেন এটা। এই প্যারাডক্সটাকেই সলভ করা যায়নি এখন। ইউটিউবে অনেক ভিডিওতে দেখায় না যে প্যারালাল ইউনিভার্স থেকে আসা মানুষ, এটা কি সত্যি? একজন করে বলো, কোশ্চেনটা কি বললে তুমি? ইউটিউবে অনেক ভিডিওতে দেখায় না প্যারালাল ইউনিভার্স থেকে আসা একজন মানুষ, এগুলো কি সত্যি? হ্যাঁ, ইউটিউবে এরকম অনেক ঘটনা দেখায়, যারা টাইম ট্রাভেল করেছে একজন মানুষ, একজন প্যারালাল ইউনিভার্স থেকে এসেছে এরকম একজন মানুষ। তবে এরকম টাইপের ঘটনাগুলোকে একজন সায়েন্টিস্ট হয়ে আমি সত্যি বলতে পারবো না। এরকম কোনো ঘটনা ঘটলেও ঘটতে পারে, কিন্তু আমি একজন সায়েন্টিস্ট হয়ে বিজ্ঞানের তরফ থেকে সত্যি বলতে পারবো না, কারণ এটা কোনো বা কোনো পেপার, তার উপরে কোনো পাবলিকেশন বা এরকম কিছু নেই, কোনো রিপোর্ট নেই তার জন্য এটাকে আমি সত্যি বলতে পারবো না। কোনো গ্রহ ঢুকে যেতে পারে? হ্যাঁ, কি বললে? ব্ল্যাক হোলে সাপোজ কোনো গ্রহ যাচ্ছে, ব্ল্যাক হোল কখনো ঢুকে যেতে পারে? যদি সেটা ব্ল্যাক হোলের গ্র্যাভিটেশনাল ফোর্সের মধ্যে চলে আসে, যেখানে ব্ল্যাক হোল তার পুলিংটা অনেক বেশি থাকবে, সেইখানে তাহলে সেটা তাহলে ব্ল্যাক হোলের মধ্যে গিয়ে ঢুকে যেতে পারে। তবে জানা নেই যে যেটা তার ইভেন্ট হরাইজন, সেখানে যাওয়ার পরে সেই গ্রহের কি অবস্থা হবে। কারণ গ্রহ বা যে কোনো বস্তুই ধরে নাও, সেটা যদি ব্ল্যাক হোলের দিকে ছুটে চলে এবং তার ইভেন্ট হরাইজনে পৌঁছে যায়, যেখানে গিয়ে টাইম t=0 হয়ে গেল, তারপরের কোনো কোশ্চেনের অ্যান্সার কিন্তু বিজ্ঞানীরা করতে পারবেন না। তারপরে তার কি হতে পারে। স্যার, আপনি যে এইসব জিনিস নিয়ে রিসার্চ করেন, তার জন্য কি কম্পিউটার সায়েন্স নিয়ে কোর্স করতে হয়? না, কম্পিউটার সায়েন্স নিয়ে নয়। আমি যেটা নিয়ে করছি সেটা হচ্ছে যে দেখো, আমার মেনলি হচ্ছে যে একটা ইন্টারডিসিপ্লিনারি কোর্স বলতে পারো। কেমিস্ট্রিটাই আমার মেনলি পার্ট অ্যাকচুয়ালি। আমাদের এখন তুমি যখন যত উপরে উঠবে তখন দেখবে যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো কিছু আলাদা নয়।
সবই একটার সঙ্গে আর একটা ওভারল্যাপ করে আছে, ঠিক আছে? তো কম্পিউটারেও জানতে হবে, তোমাকে কম্পিউটার প্রোগ্রামিং জানতে হবে, তোমাকে সব দিকেই তোমাকে কিছু না কিছু জানতে মানে মেন কোর্সটা কি, এটা মানে কি সাবজেক্ট নিয়ে পড়াশোনাটা করতে হবে আফটার হায়ার সেকেন্ডারি? দেখো, কালকে তোমাদেরকে মধুমিতা আই থিঙ্ক খুব ভালো করে বলেছেন এই সম্বন্ধে। আমি বলতে চাই যে তোমরা হায়ার সেকেন্ডারির পরে নর্মাল বিএসসি কোর্স কিংবা ইন্টিগ্রেটেড মাস্টার্স কোর্স, যেটা খুবই ভালো কোর্স, যেটা অফার করা হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, যেমন ধরো ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদ বা যেটা আইএসসিএস এও রয়েছে, বা তোমার ইয়েতেও রয়েছে, কি বলে যে কিছু কিছু আইজারে রয়েছে, যেটা হচ্ছে যে ইন্টিগ্রেটেড মাস্টার্স, মানে একদমই বিএসসি প্লাস এমএসসি একসাথে। এটা কিন্তু খুবই ভালো কোর্স, এবং এই বিএসসি প্লাস এমএসসি একসাথে করে নিলে, যেটা আমরা সাধারণত যারা ধরো বিভিন্ন কলেজ থেকে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন কলেজ থেকে যারা আমরা পড়াশোনা করছি, তারা কিন্তু এই সুযোগটা পাই না। সেটা হচ্ছে রিসার্চ ল্যাব দেখার। এই রিসার্চ ল্যাব দেখার সুযোগ যেটা, সেটা কিন্তু তোমরা এরকম কোনো ইন্টারডিসিপ্লিনারি, মানে এরকম কোনো কোর্স যেখানে বিএস মানে বিএসসি এবং এমএসসি একসঙ্গে আছে, এরকম কোনো কোর্স করলেই সেটা সুযোগটা পাবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা রিসার্চ করারও সুযোগ পাবে। আর সুযোগটা পেলে অনেকদিন আগে থেকে তার প্র্যাকটিস শুরু করতে পারবে, যদি তুমি সায়েন্টিস্ট হতে চাও। হ্যাঁ স্যার। স্যার, বিজ্ঞানীরা যদি এত কিছু মানে বড় বড় বিষয়ে গুরুত্ব না দিয়ে যদি একটা অ্যাটমে থাকা ইলেকট্রনের মানে ভবিষ্যৎটা বলতে পারতেন, যে ইলেকট্রনটা আর 2 সেকেন্ড পর কোথায় থাকবে বা আর 2 মিনিট পর কোথায় থাকবে, তাহলে কি আমরা ভবিষ্যৎটা খুব ইজিলি প্রেডিক্ট করতে পারতাম? ভালো প্রশ্ন। তবে তোমাকে একটা কথা বলে রাখি, যে বিজ্ঞানীরা এই যে কিছু কিছু বিজ্ঞানীরা যারা এরকম মহাজাগতিক বস্তু নিয়ে ভাবে, আবার কিছু কিছু বিজ্ঞানীরা আছে যারা এই সাব অ্যাটমিক পার্টিকেল বা এরকম ভিতরে, মানে ধরো কোনো অ্যাটমের ভিতরে যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তাদের মুভমেন্ট, তাদের যে জায়গাগুলো, সেটাকে নিয়েও ভাবে, এবং সেই ফিল্ডটাকে বলা হয় কোয়ান্টাম মেকানিক্স, ঠিক আছে? তো সেই কোয়ান্টাম মেকানিক্সেও কিন্তু এরকম অনেক থিওরি আছে, যে থিওরিগুলো থেকে কি বলে যে হয়তো এই টাইম ট্রাভেলের জায়গাতে কিছু আলোকপাত করা যেতে পারে। তার মানে যেমন মহাজাগতিক বস্তুতে এই এই মহাবিশ্বের গুরু রহস্যগুলো লুকিয়ে আছে, ঠিক একইভাবে খুব ছোট্ট অ্যাটমের ভিতরেও কিন্তু অনেক তথ্য এবং অনেক রহস্য লুকিয়ে আছে। স্যার, ব্ল্যাক হোল, ওয়ার্মহোল, এটা কি স্যার আমরা দেখতে পারি না, জাস্ট একটা অনুভূতি? কি বললে? ব্ল্যাক হোল, ব্ল্যাক হোল, ওয়ার্মহোল, এটা কি অনুভূতি না যে স্যার আমরা দেখতে পারি এটাকে? না, অনুভূতির থেকে বেশি প্রথমে হচ্ছে যে এটা একটা ম্যাথমেটিক্যাল ফর্ম প্রথমে ক্রিয়েট হয়েছে, এবং তারপরে তার ফিজিক্যাল এক্সিস্টেন্স কে খুঁজে পাওয়া গেছে, ঠিক আছে? এবং এটাকে অনুভব করা যাবে না। তুমি যদি ব্ল্যাক হোলকে অনুভব করতে চাও, তাহলে তোমার এক্সিস্টেন্স নিয়ে কোশ্চেন হয়ে যাবে, ঠিক আছে? ব্ল্যাক হোলে অনুভব করা যাবে না, ঠিক আছে? এটা জাস্ট একটা, তুমি বলতে পারো এটা প্রথমে ম্যাথমেটিক্যাল ফর্ম, এবং তারপরে তার ফিজিক্যাল এক্সিস্টেন্সে খোঁজার চেষ্টা করা হচ্ছে। ওয়ার্ম হোলের ক্ষেত্রে আর ব্ল্যাক হোলের ক্ষেত্রে দুটোই আছে, ম্যাথমেটিক্যাল ফর্মও আছে এবং তার ফিজিক্যাল এক্সিস্টেন্স প্রুভ হয়েছে। মানে স্যার, মানে এটা জাস্ট এখনো ইকুয়েশন হিসেবেই রয়ে গেছে। হ্যাঁ, প্রথমে কিন্তু বিজ্ঞানীরা এরকম কাগজ আর পেন নিয়ে বসে পড়ে, এবং কাগজ এবং পেন নিয়ে বসে পড়ে তারা কিন্তু ইকুয়েশনের পরে ইকুয়েশন কষে, এবং কষে তারপরে দেখে যে কি হতে পারে। তারা বিভিন্ন রকম সম্ভাবনার কথা দেখে, এবং তারপরে গিয়ে সেই সম্ভাবনাগুলো আদৌ বাস্তবে আছে কিনা তখন খুঁজতে শুরু করে। তো প্রিকগনিশন যে ব্যাপারটা, সেটার সঙ্গে কি মানে কোনোভাবে টাইম ট্রাভেলের একটা সম্ভাবনা আছে, যে আমরা স্বপ্নে কিছু দেখলাম সেটার সঙ্গে ভবিষ্যতে মিল পাচ্ছি, যে প্রিকগনিশন যে বিষয়টা, সেটার সঙ্গে টাইম ট্রাভেলের কি সরাসরি কোনো সম্পর্ক আছে? দেখো, এটাকে আসলে মনোবিজ্ঞানীরা একটু অন্যভাবে ব্যাখ্যা করে। সেটা হচ্ছে যে এই যে আমরা সাধারণত একই রকমের কাজ অনেকবার করে থাকি আমাদের জীবনে, তাই আমরা যখন একই রকম কাজ আরেকবার করতে চাই, তখন মনে হয় যেন সেই কাজটা আমরা আগেই করেছি, এবং যে ধারণাটা আমাদেরকে ওই প্রিকগনিশন, যেটা আমাদের তুমি বলছো, সেই ধারণাটাকে এরকমভাবে আমাদের সামনে প্রডিউস করে। এর সঙ্গে টাইম ট্রাভেলের সম্পর্ক আছে বলে তো আমার মনে হয় না, ব্যক্তিগতভাবে মনে হয় না, কিন্তু অনেকেই বলে এটা, এবং অনেক ইউটিউব ভিডিওতেও অনেকে বলে যে এটা টাইম ট্রাভেলকে প্রুফ করে, বা আমরা কোনো একটা অন্য সময় এক্সিস্ট করি, বা প্যারালাল ইউনিভার্সকে প্রুফ করে। কিন্তু আমার এই ব্যাপারে ডাউট আছে, এবং আমি এটা নিয়ে কোনো কমেন্ট করতে চাই না, কারণ এটা সাইন্টিফিক্যালি প্রুভ নয়। প্রত্যেকটা গ্যালাক্সির সেন্টারে ব্ল্যাক হোল আছে, তাহলে গ্যালাক্সির কোনো গ্রহ বা নক্ষত্র ওই ব্ল্যাক হোলে চলে যেতে পারে তো? একদমই। দেখো, সূর্য চারিদিকে পৃথিবী ঘুরছে, তাহলে সূর্যেরও তো আকর্ষণ বল আছে, তাহলে পৃথিবী সূর্যের মধ্যে কি কোইন্সিড কেন করা যায় না? কারণ স্যার চাঁদেরও একটা আকর্ষণ আছে, চাঁদও পৃথিবীকে টানে।
উপরের দিকে। পরের জন্য কারণ হচ্ছে যে তার যে এই অভিকেন্দ্র বল আর অপকেন্দ্র বল, মানে যখন কোনো জিনিস ঘোরে তখন সেটা ছিটকে যাওয়ার প্রবণতা থাকে, তাই না? এই ছিটকে যাওয়ার প্রবণতাকে বলা হয় হচ্ছে তার অপকেন্দ্র বল। আমি মানে বাংলাতে কনফিউজ হয়ে যাচ্ছি। যাই হোক না, যে এই অপকেন্দ্র বল আর এই অভিকেন্দ্র বলের মান সমান বলে কিন্তু সেটা ঘুরছে, সেই মানে তার কোনটা পৃথিবী এবং সূর্যের কেন্দ্র করে ঘুরছে। ঠিক সেরকম ভাবে ব্ল্যাক হোলকে কেন্দ্র করে স্টারটা মুভ করছে ওই একই রকম থিওরির উপরে, যেটা কেপলারের থিওরেম। স্যার, হ্যাঁ বলো। হোয়াইট হোলের কনসেপ্টটা একটু বুঝিয়ে দিন তো প্লিজ। হোয়াইট হোলের কনসেপ্ট দেখো, তোমাদেরকে এইমাত্র বললাম যে ব্ল্যাক হোল নিয়ে, সেই ব্ল্যাক হোলের ঠিক অপোজিট ঘটনাগুলো যেখানে ঘটে সেটাই হচ্ছে হোয়াইট হোল। মানে স্যার হোয়াইট হোল থেকে কি ইউনিভার্স সৃষ্টি হয়েছে এরকম বলা যায়? হোয়াইট হোল থেকে ইউনিভার্স সৃষ্টি না, মানে হোয়াইট হোল থেকে ইউনিভার্স সৃষ্টি এরকম ভাবে বলা যায় না। তবে ব্যাপারটা হচ্ছে যে এই যে ইউনিভার্সের একদম শুরুতে যে কি ছিল এবং কিভাবে সেটা সৃষ্টি হয়েছে সেটাকে এখনো পর্যন্ত জানার চেষ্টাই করা হচ্ছে। বিগ ব্যাং থিওরি যদিও রয়েছে, তবুও সেখানে মানে এরকম বলা হয় না হোয়াইট হোল থেকে কিছু ক্রিয়েট হয়েছে, হোয়াইট হোল থেকে নয়। ঠিক আছে, তাহলে স্যার ব্ল্যাক হোলের অপোজিট, যদি মানে ব্ল্যাক হোল তো সমস্ত স্টার্স বা সমস্ত কিছুকে নিজের মধ্যে টেনে নিচ্ছে, তো তাহলে কি হোয়াইট হোল নিজের থেকে কিছু এক্সপোজ করছে বা বের করে দিচ্ছে মহাকাশে, এরকম কিছু হয় কি? হ্যাঁ মানে হোয়াইট হোল ওর কাছে যেই আসতে চাইবে না কেন ওর সাংঘাতিক রিপেল করবে, অ্যান্টি গ্র্যাভিটি আছে এবং রিপেল করে দূরে সরিয়ে দেবে। ব্ল্যাক হোল কখনো গতিশীল হতে পারে? কি ব্ল্যাক হোল কোনোদিন কি গতিশীল হতে পারে? মানে এক স্থান থেকে অন্য স্থানে সে কি কোনোদিন যেতে পারবে? কোশ্চেনটা খুবই ভালো কোশ্চেন। এবং এই নিয়ে দেখো, ব্ল্যাক হোলের পজিশন ডিটেক্ট করা হয়েছে এবং তারপরে ব্ল্যাক হোলের মুভমেন্ট ডিটেক্ট করাটা কিন্তু আমাদের ক্ষেত্রে ইম্পসিবল, কারণ আমরা সেই ব্ল্যাক হোল একটা সিস্টেমকে ক্রিয়েট করছে। যেটা ধরো আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি, আমরা তার মাঝখানে একটা ব্ল্যাক হোলকে খুঁজে পেয়েছি ঠিকই, কিন্তু সেই ব্ল্যাক হোল যেহেতু পুরো সিস্টেমটা একটা রেফারেন্স ফ্রেমের মধ্যে রয়েছে, সেহেতু পুরো সিস্টেমটা একসঙ্গেই মুভ করবে। যদি মুভ করে তাহলে আমরা কি করে বুঝবো যে সিস্টেম মুভ করছে কিনা? যেমন একটা কিরকম ভাবে বলবো, ধরো যদি এই পৃথিবীটা পুরোটাই তো ঘুরছে, কিন্তু তুমি বুঝতে পারো যে তুমিও ঘুরছো এবং পাশের লোকটা ঘুরছে কিনা? যখন একটা সিস্টেমের মধ্যে আমরা থাকি তখন আমরা বুঝতে পারি না যে সেই সিস্টেমের ভিতরকার জিনিসপত্রগুলো ঘুরছে কিনা। তাই ব্ল্যাক হোল যেহেতু সিস্টেমটা ক্রিয়েট করেছে, আমাদের পুরো মিল্কি ওয়ে গ্যালাক্সিকে ধরে রেখেছে, সেহেতু আমরা এখনো পর্যন্ত ব্ল্যাক হোলের মুভমেন্ট নিয়ে আই থিঙ্ক মানে আমাকে আরো পড়তে হবে। আমি এখনো পর্যন্ত আমি যেটুকুনি পড়েছি তার মধ্যে এরকম কোনো পেপার ছিল না বা এরকম কোনো রিসার্চ পেপার নেই যেখানে ব্ল্যাক হোলের মুভমেন্টের কথা বলা হয়েছে। স্যার স্টিফেন হকিং নিজের বইয়ে নাকি লিখেছিলেন যে যদি ভবিষ্যতে কেউ টাইম মেশিন আবিষ্কার করেছে তাহলে তার জন্মদিনের দিন তার সঙ্গে দেখা করতে যেতে বা এরকম কিছু, কি এটা কি সত্য ঘটনা? হ্যাঁ সত্য ঘটনা। স্টিফেন হকিং একবার সোশ্যাল মিডিয়াতে ঘোষণা করেন যে যদি কেউ টাইম ট্রাভেল করে থাকে তাহলে ওনার জন্মদিনের দিন যেন পার্টিতে অ্যাটেন্ড করেন তার বাড়িতে। কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন কেউই আসেননি তার পার্টিতে, কোনো টাইম ট্রাভেলের সাক্ষাৎ তার মেলেনি। তো মানে ভবিষ্যৎ মানে বর্তমান থেকে অতীতে যাওয়াটা অসম্ভব হবে যদিও টাইম ট্রাভেল সম্ভব হয়। এবারে এটা কিন্তু এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। তবে যদি আমরা কোনোদিনও টাইম মেশিন বা এরকম টাইপের টাইম ট্রাভেলের মানে কোনো ঘটনা ঘটাতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা পাস্টে মুভ করতে পারছি কিনা, এবং যদি না পারি তাহলে তার কারণ কি সেটাও বুঝতে পারবো। তবে এই মুহূর্তেই আমরা রিজিড ভাবে বলতে পারি না যে আমরা পাস্টে যেতে পারবো না। যদি স্টিফেন হকিংস এর পার্টিতে কেউই আসেননি, তো সেটা একটা হয়তো দেখা গেল যে টাইম ট্রাভেল যারা করছে তারা নিজেদের পরিচয়কে গোপন রাখতে চায়, এটাও তো হতে পারে। এটা পুরোটাই কল্পবিজ্ঞান। স্যার আমাদের মিল্কি ওয়ে তো মুভ করে, আর যদি ব্ল্যাক হোল মিল্কি ওয়ের মধ্যে থাকে তাহলে তো ব্ল্যাক হোলেরও মুভ করার কথা। আরে বলো কি বললে? আমাদের মিল্কি ওয়ে তো মুভ করে, আর যদি ব্ল্যাক হোল মিল্কি ওয়ের মধ্যে থাকে তাহলে তো তারও মুভ করার কথা। হ্যাঁ মিল্কি ওয়ে মুভ করে। মিল্কি ওয়ে মানে মিল্কি ওয়ে যে যত স্টার আছে সবাই মুভ করে ওই ব্ল্যাক হোলকে কেন্দ্র করে। এর জন্যই বোঝা যাচ্ছে না যে ব্ল্যাক হোল মুভ করলে সেটা আমরা বুঝতে গেলে আমাদেরকে বাইরের কোনো ডাইমেনশনকে ফিক্সড করতে হবে, যেটা মিল্কি ওয়ের বাইরের কোনো ডাইমেনশন। হ্যাঁ সেখান থেকে ফিক্সড করে আমি এখনো পর্যন্ত কোনো রিসার্চ পড়িনি, হয়তো আমাকে আরো একটু পড়াশোনা করতে হবে এই ব্যাপারে। ঠিক আছে, এই ব্যাপারে আমার একটু ডাউট আছে, আমি একটু দেখতে হবে আমাকে। আচ্ছা ব্ল্যাক হোলে কি ম্যাগনেটিক ফিল্ডটা অনেক বেশি নাকি শুধু গ্র্যাভিটেশনাল ফোর্স আছে ওখানে?
ম্যাগনেটিক ফোর্স এবং গ্র্যাভিটেশনাল ফোর্স আর ইন্টারলিঙ্কড, কোনো রকম শক্তি হচ্ছে ইন্টারলিঙ্কড, ঠিক আছে? তো অবভিয়াসলি ব্ল্যাক হোলেরও ম্যাগনেটিক ফোর্সও আছে, শুধুমাত্র গ্র্যাভিটেশনাল ফোর্স যে তা নয়, তার ক্ষেত্রে ম্যাগনেটিক ফোর্সও আছে। যা বোঝা যাচ্ছে যে যারা আজকে অ্যাটেন্ড করেছে এদের মানে প্রচুর প্রশ্ন। প্রীতম বাবুকে অসংখ্য ধন্যবাদ আপনাকে এই ধৈর্য নিয়ে ওদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। যাই হোক, তোমাদের আজকে কিরকম লাগলো আজকে ওয়েবিনার, দু একজন যদি একটু বলো। খুব ভালো, অসাধারণ, ভালো স্যার, অসাধারণ লেগেছে। খুব ভালো লাগে, খুব ভালো হয়েছে অসাধারণ। স্যার, কল্পনা করা যায় না। আচ্ছা, যে কোনো একজন মানে একটু সংক্ষেপে বলো যে কি কারণে ভালো লেগেছে, মানে কি কারণে তুমি নতুন কি শিখলে? স্যার আমাদের কোশ্চেন গুলোর অ্যান্সার দিলে ওতে খুব ভালো লেগেছে। না এমনিতেও ব্ল্যাক হোলের সম্পর্কে আমাদের ধারণা খুব খুব সূক্ষ্ম ছিল, খুব ছোট ছিল, যেটা উনি খুব সংক্ষেপে আর খুব বিস্তারিত ভাবে আমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছে। বেশ, তাহলে ভবিষ্যতে তোমরা এই ধরনের ওয়েবিনার মানে এই কল্পবিজ্ঞান বা বিজ্ঞানের সম্পর্কে আরো তোমরা নিশ্চয়ই হলে তোমাদের আরো ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, আজকে যদি আর কোনো প্রশ্ন যদি না থাকে, তোমাদের আরো দু একটা প্রশ্ন করতে পারো, আর তারপরে আমরা এটা দ্রুত শেষ করব। আর প্রীতম স্যারকে আমরা ধন্যবাদ দেবো যে এটা এত সুন্দর একটা বিষয়কে মানে এত ভালোভাবে প্রেজেন্ট করার জন্য, বাচ্চাদের তাদেরকে বোঝানোর জন্য। তোমাদের আর যদি কোনো প্রশ্ন থাকে দু একটা করতে পারো। হ্যাঁ ঠিক আছে, অবশ্যই। আরো কোনো প্রশ্ন আছে? স্যার ব্ল্যাক হোলের কি ধ্বংস হয়? ব্ল্যাক হোল ধ্বংস, হ্যাঁ হয়। তাকে বলা হচ্ছে হকিংস রেডিয়েশন। হকিংস রেডিয়েশনের মাধ্যমে ব্ল্যাক হোল থেকে স্টার ক্রিয়েট হয়, যেভাবে ইউনিভার্স, যেভাবে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি ক্রিয়েট হয়েছে। স্যার বলছি যে ইউটিউবে একটা ভিডিওতে দেখেছিলাম যে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির দিকে অন্য একটা গ্যালাক্সি ধেয়ে আসছে, গ্যালাক্সির নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তাহলে স্যার এর থেকে তো বোঝা যাচ্ছে যে ব্ল্যাক হোলের মানে স্থান পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, ব্ল্যাক হোলের স্থান পরিবর্তন হচ্ছে। এবার তার আশেপাশে স্পেস টাইমটা এতটাই, মানে দেখো ব্ল্যাক হোলের হরাইজনে t=0 হয়ে যাচ্ছে। তবে যার হরাইজনে t=0, যেখানে টাইমটা থেমে গেল, সেখানে কি করে সেটা মুভ করবে? তো ব্যাপারটা হচ্ছে যে দেয়ার ইজ এ কন্ট্রাডিক্টরি ফ্যাক্টস। তো এই ব্যাপারে আমি আরো পড়াশোনা করে তোমাদেরকে জানাবো। তখন অব্দি টাইম ট্রাভেল যদি আমরা করে পাস্টে বা ফিউচারে চলে যাই, তো সেখান থেকে কি আমরা আবার পুনরায় প্রেজেন্টে ফিরে এসে আবার একইভাবে জীবনযাপন করতে পারবো, নাকি তাদের টাইমের কোনো ডিফারেন্স হয়ে যাবে? আমি তো, তুমি একটু আস্তে আস্তে বলো, আমি শুনতে পাইনি তোমার কথা। বলছে যে যদি আমরা টাইম ট্রাভেল করি কখনো পাস্টে বা ফিউচারে চলেও যাই, তো সেখান থেকে আমরা আবার কি প্রেজেন্টে ফিরে আসতে পারি? মানে তাতে কি কোনো টাইমের ডিফারেন্স হবে, নাকি আবার যেরকম ছিল প্রেজেন্টে সেরকমই হয়ে যাবে? এবারে তুমি যদি সেই সেম ওয়ার্ম হোলের মাধ্যমে ফিরে আসো, তাহলে তুমি যেখানে ছিলে সেখানেই ফিরে আসবে। যে টাইম স্পেস থেকে তুমি যাত্রা করেছিলে তুমি সেখানেই ফিরে আসবে। এবারে ব্যাপারটা হচ্ছে যে এই যে যতক্ষণ না পর্যন্ত টাইম ট্রাভেল কেউ করছে বা কোনো একটা অবজেক্টকে টাইম ট্রাভেল করানো হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু সঠিকভাবে অ্যান্সার করা সম্ভব না। তাই আমাদের প্রথমে একটা টাইম মেশিন বা এমন একটা যন্ত্র আবিষ্কার করতে হবে যার মাধ্যমে টাইম ট্রাভেল করা সম্ভব, যেটা অনেক বিজ্ঞানীরা চেষ্টা করে চলেছেন দেশ বিদেশে। এটা নিয়ে কাজও হচ্ছে, অনেক অনেক, যেমন নাসাতেও কাজ চলছে টাইম ট্রাভেল নিয়ে, এবং আরো ডিপার স্পেসে কি করে মুভ করা যেতে পারে তাই নিয়ে। তো যেদিন কোনো বিজ্ঞানী একটা অভূতপূর্ব আইডিয়া নিয়ে আমাদের সামনে আসতে পারবে, সেদিন হয়তো আমরা টাইম ট্রাভেল বা এই জাতীয় প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারবো। স্যার, হ্যাঁ বলো। বেশ, স্যার বলছিলাম যে আমরা যদি প্রেজেন্ট থেকে কখনো ফিউচারে যেতে পারি টাইম ট্রাভেল করে, তারপর সেখানে যদি আমরা কিছুটা সময় কাটিয়ে, মানে একদিন সময় কাটিয়ে আবার যদি আমাদের সময়তে ফিরে আসি, তাহলে কি আমাদের এখানে সময়টা এগিয়ে যাবে নাকি একই থাকবে? ডিপেন্ড করছে। এই তোমার এই মতো এটা বললাম যে যেটা হচ্ছে যে আমাদেরকে এখনো পর্যন্ত অনেক বেশি মানে জানতে হবে এই ব্যাপারে।
আমরা এখনো পর্যন্ত অত বেশি জানি না যে কি হতে পারে এবং কি না হতে পারে, তবে একটা আইডিয়া আছে যে টাইম ট্রাভেল করা যেতে পারে হয়তো। তো এখনো পর্যন্ত এটা ভাস্ট ইনভেস্টিগেশন এবং এক্সপেরিমেন্টের পরেই আমরা এটা বলতে পারবো। তো আমাদেরকে এখনো পর্যন্ত এক্সপেরিমেন্ট করতে হবে। হয়তো তোমাদের মধ্যে থেকেই কেউ পরবর্তীকালীন এই বিজ্ঞানী হতে পারে যে টাইম ট্রাভেল, টাইম মেশিন আবিষ্কার করলো। তাই তোমরা খুব ভালো করে পড়াশোনা করো, বেসিক সায়েন্সে আসো, যেখানে তোমরা পড়াশোনা করে একজন বিজ্ঞানী হতে পারবে এবং নিজের ডিসকভারি, যেটা কালকে মধুরিমা বলছিল বারবার করে, এবং এটা আমিও রিয়েলাইজ করি আর কি, যে যখন তোমার নিজের ডিসকভারি থাকবে তখন তুমি খুব আনন্দ পাবে সেটা নিয়ে। ঠিক আছে, তোমার নিজের আবিষ্কার করা টাইম মেশিন যদি হয় তাহলে তো সেটা তোমার কত আনন্দ দেবে বলো তো দেখি। তার জন্য তোমরা বেসিক সায়েন্স নিয়ে পড়ো, এটাই আমি আশা করবো। স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ বলো। ধরলাম স্যার আমরা টাইম মেশিন আবিষ্কার করে স্যার আমরা ফিউচারে গিয়ে স্যার একজনকে আমরা খুন করে আসলাম। হ্যাঁ, তুমি মনে হয় প্যারাডক্সের উপরে জিজ্ঞেস করছো নাকি? না স্যার, আমরা ধরো একজন খুন করে আসলাম, তারপর আমরা আবার আমাদের প্রেজেন্টে ফিরে আসলাম। এবার সে কি তখনই বেঁচে থাকবে, না যখন খুন করেছি সেই পিরিয়ডের পরে সে মারা যাবে? এই যে কোশ্চেনগুলোর অ্যান্সার আমি বললাম না যে কি হতে পারে টাইম ট্রাভেল করার পর, সেগুলো স্যার প্যারাডক্স টাইপের কোশ্চেন এগুলো। হ্যাঁ, এই কোশ্চেনগুলো অ্যান্সার করা যাবে না। এরকম ধরনের প্রশ্ন তোমাদের মনে থাকবেই, কিন্তু বিজ্ঞান এখনো পর্যন্ত এতগুলো এরকম ধরনের উত্তর যতক্ষণ না অ্যাকচুয়ালি করা যাবে ব্যাপারটা, এরকম ধরনের প্রশ্নের উত্তর পুরোপুরি সঠিকভাবে দেওয়া যাবে না। তো আজকে আমার মনে হয় প্রশ্ন চলতেই থাকবে, কারণ এমন একটা বিষয়। তো আমরা আমাদের শেষ করতে হবে, আমাদের টাইম শেষ হয়ে আসছে। তো আমরা পরবর্তীকালে এরকম যখন ওয়ার্কশপ হবে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, অবশ্যই তোমরা যোগদান করবে। এবং সবশেষে আমি আরেকবার প্রীতম স্যারকে আমাদের কলকাতা অ্যাসোসিয়েশন ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্টের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এরকম সুন্দর একটা ওয়েবিনার বাচ্চাদের জন্য আয়োজন করার জন্য। আমিও ধন্যবাদ জানাই সৈকত স্যারকে যে আমাকে একটা প্ল্যাটফর্ম এরকম দেওয়া হয়েছে, যেখানে আমি এতজনের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারলাম, ইন্টারঅ্যাক্ট করতে পারলাম। খুব ভালো লাগলো।